গল্প অপেক্ষায় প্রণয়ের ইশারা। লেখিকা সঞ্জিদা আহমেদ সাহারা। আমার শাশুড়ির ছেলেকে নিয়ে তাড়াতাড়ি কলেজে চলে আয়, আমার রায় বাঘিনী ননদিনী আমি অপেক্ষা করছি। আমার মায়ের পুত্রবধূ তোমার ননদিনী অসুস্থ, সে আর কলেজে যাবে না। তুমি চাইলে বরের সাথে সাক্ষাৎ করতে আসতে পারো। আপনি কে? পিয়াসা কই? আমি তোমার শাশুড়ির ছেলে, আর তোমার ননদি ঘুমিয়ে আছে। প্রণয় ভাই। জি। কলটা ফট করে কেটে দেয় ইশারা। তার বুকটা ধক ধক করে উঠেছে। আর কখন সে অনুপ্রেশের আওয়াজ না শুনে কাউকে কিছু বলবে না। কি সাংঘাতিক! প্রণয় ভাইয়ের সামনে শেষমেশ ইজ্জতের হালুয়া টাইট হতে হলো। কালকে এসে দুঘা মারবে পিয়াসাকে, কে বলেছিল অসুস্থ হতে? তাকে বিপদে ফেলতে এ মেয়ে ওস্তাদ নেহাল বাচ্চাকালের দোস্তি এর জন্য টিকে আছে, না হলে সে চলে যেত যেদিকে দুচো যায়। ধুর, পিয়াসা না আসলে সে একা একা পুরো কলেজে কি জিনের মতো ঘুরবে নাকি? মানুষ প্রেতাত্মা ভেবে গণদুলে দিলে সে যায় রাস্তায়, তারপর ভাবে যে পিয়াসা অসুস্থ, ওকে না দেখতে গেলে কেমন দেখায় যাওয়া উচিত। গত সপ্তাহে ওর জ্বর হলে মেয়েটা দেখতে গিয়েছিল। ভদ্রতার তো একটা ব্যাপার আছে। মা যদি শুনে দেখতে যায়নি, ভদ্রতা অভদ্রতা নিয়ে 10টা লেকচার দিবে। এত ভাবার কি আছে, গেলেই হয়। কিন্তু প্রণয় ভাই। ধুর, টুক করে ঢুকে যাব, দরজা নিঃশ্বাসে খুলবে না। বাড়িতে আরো লোক আছে তো। ইশারা যায় পিয়াসার বাড়ি। দরজায় কলিং বেল বাজতে দরজা খুলে দেয় প্রণয়। প্রণয়ের মা রান্নাঘর থেকে শুনতে চায় কে এসেছে। প্রণয় গলা উঁচিয়ে বলে, মা, আমার বউ আর তোমার পুত্রবধূ এসেছে। প্রণয়ের মা বলেও ইশারা এসেছে। এতটুকু কথাতেই ইশারার হাত পা ঠান্ডা হয়ে যেতে যথেষ্ট। ইশারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার সামনে প্রণয় দাঁড়ানো। প্রণয় বুঝে ইশারা লজ্জা পাচ্ছে, তাই সে দরজা ছেড়ে সরে দাঁড়ায়। ইশারা ভিতরে ঢুকে রান্নাঘরে গিয়ে পিয়াসার মাকে জড়িয়ে ধরে বলে, আন্টি, আই মিস ইউ। পিয়াসার মা হেসে বলে, তা দেখতে এলি প্যারিস, তোরই তো শ্বশুর বাড়ি। ইশারা হেসে দিয়ে কান ধরে সরি বলে। প্রণয়ের মা বলে, উপরে যা, তোর ননদি শুয়ে আছে, তার তো ভীষণ গলা ব্যথা, জ্বর। ইশারা কেড়ে, আমার আদরের শয়তান ননদিনী, তুই মরে পড়ে আছিস কেন? পিয়াসা, ভাই কালকে রাত থেকে জ্বর, আমি আর বাঁচব না। ইশারা, না ভাই, তুই মরিস না, দেখ তুই মরলে এই বাড়িতে তোর ভাইয়ের সাথে আমার একা থাকতে হবে, তা আমার পক্ষে সম্ভব না। পিয়াসা, আজকে সকালে টনিকটা ভুলে গেছিস? ইশারা, না ভুলিনি, তোর ভাই আসছে দেখে তোরে দেখতে আসছিলাম। পিয়াসা, সে আমার জানা আছে কার জন্য কাকে দেখতে আসো। পিয়াসার মা, আন্টি, এই নে পিউ, এই সাবুদানাগুলো খা। এই নেই সুমা, তুই গরম থেকে এসেছিস, সেই শরবতটুকু খেয়ে দুপুরে খেয়ে যাবি, তারপর কিন্তু আমি রান্না করছি। প্রণয়, তোমার বৌমাকে দিয়ে রান্না করাও, মা তুমি কেন একা রান্না করবে? ইশারা, সরি ভাই, আসলে আমি সকালে দুষ্টুমি করেছিলাম। প্রণয়, সরি গ্রান্টেড না। ইশারা করুন চোখে একবার আন্টি এর একবার পিয়াসার দিকে তাকায়, আর তার দিনের শুরুটাই খারাপ। আন্টি প্রণয়কে সেখান থেকে নিয়ে নিচে আসে, এতে ইশারা হাফ ছেড়ে বাঁচে, এসে প্রণয়ের সামনে আর না পড়তে পারলে পড়বে না। সকালে ওভাবে বলা উচিত হয়নি। যতই ছোটবেলার বান্ধবী হোক, তার মায়ের সাথে ভাব থাকুক, তবুও হয়তো বড় ছেলে কানের কাছে বউ, বৌমা, এমন বলা তার মা বোনের সামনে অস্বস্তিতে ফেলছে ইশারাকে। অবশ্য তা স্বাভাবিক হওয়ার কথা। এরপর ইশারা আর পিয়াসা গল্প করতে থাকে। আন্টি এক প্লেট খাবার এনে পিয়াসাকে খাইয়ে দিতে দিতে বলে, আন্টি, সুমা তুই যা, আমি টেবিলে খাবার দিয়ে এসেছি, হাত মুখ ধুয়ে খেতে বস, আমি এক্ষুনি আসি। আর হ্যাঁ, নিচের বেসিনের ট্যাপটা একটু অসুবিধা হয়েছে, তুই যা প্রণয় রুমে নিয়ে ওয়াশরুমে যা। ইশারা, তোমার এই ছেলে যাবে কবে? আন্টি আর যাবে না। ইশারা তাড়িয়ে দিয়েছে চাকরি থেকে। আন্টি ও মা তাড়াবে কেন রে? ওর পোস্টিং হয়েছে এখানে। ইশারা, ও আন্টি যা, দেরি করিস না। ইশারা প্রণয়ের রুমে যেতেই তার কেমন যেন ঠান্ডা লাগে। অন্য রুমগুলো থেকে এই রুমটা বেশ আলাদা, সবসময় কেমন একটা ঠান্ডা হাওয়া বয়ে যেতে থাকে। সে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে আসতে নিলে প্রণয় রুমে ঢুকে দরজা আটকে দেয়। প্রণয়, কি ব্যাপার, বউ এভাবে বরের আদর্শ হাত ছাড়া রুম থেকে বেরিয়ে যাচ্ছে যে? ইশারা কিছুটা চমকে যায়, ঘাবড়ে গিয়ে বলে, ইশারা দেখুন ভাইয়া, আমি সরি বলেছি, এখন কিন্তু আপনি আমার সাথে বেয়াদবি করছেন। প্রণয়ের এই কথাটা যেন একটু গায়ে লাগে। সে এগিয়ে এসে ইশারার হাতের কবজিটা শক্ত করে ধরে তার দিকে মুখ শক্ত করে এগিয়ে বলে, প্রণয়, তুমি কি ভাবো নিজেকে? কোন সাহসে আমার মুখের উপর জোরে কথা বলো? ইশারা, যেই সাহসে আপনি আমাকে টিট করছিলেন, আর এখন আমার হাত ধরে আছেন। প্রণয় এবার একটু দমে যায়, তার এভাবে রেগে যাওয়া উচিত হয়নি। সে ছেড়ে দেয় ইশারার হাত।
ইশারা দ্রুত পায়ে বেরিয়ে যায়। ডাইনিং টেবিলে আন্টি বসে অপেক্ষা করছে ইশারার। তাকে এগিয়ে আসতে দেখে সে বলে, আন্টি কি রে, এত দেরি কেন? ইশারাও, কিছু না আন্টি। আন্টি ইশারাকে খাবার বেড়ে দিতে থাকে, তখন প্রণয় এসে তার পাশে বসে আর তার মা রান্নাঘরে সালাদ আনতে গেলে কান ধরে ইনোসেন্ট ফেস করে সরি বলে ইশারাকে। ইশারাও আর কথা বাড়ায় না, মাফ করে দেয়। দুজনে টুকিটাকি কথা বলে খাবার শেষ করে। বিকালে প্রণয় ইশারাকে তাদের বাসায় দিয়ে আসে। বাড়ি ফিরতেই তার সাক্ষাৎ হয় মিরাজের সাথে, যে সম্পর্কে ইশারার ফুফাতো ভাই। মিরাজ কে ছিল তোমার সাথে গাড়িতে? ইশারা, প্রণয় ভাই। মিরাজ, এই বয়স থেকেই মায়ের মতো খদ্দের ধরছ? আমাকেও একটু সুযোগ দেও। এত মোলায়েম হাত তোমার। ইশারা, লজ্জা করে না আপনার নিজের মামির সম্বন্ধে এত জঘন্য আলাপ করতে? একটা থাপ্পড় দিয়ে মিরাজের গালে। মিরাজ উনি আমার মামার রক্ষিতা ছিলেন, এখন আমার মামাকে পটিয়ে বিয়ে করেছেন। আর রেহবান ভাইয়ের আম্মায় আমার একমাত্র মামি ছিলেন। ইশারা, আপনি একটা জঘন্যতম জন্তু। কথাটা বলে ইশারা বাড়ির ভেতরে যায় আর নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না করতে থাকে। সন্তান কখনোই তার মাকে নিয়ে এত জঘন্য কথা শুনতে পারে না, আর নাই সহ্য করতে পারে। বাপ তো দুনিয়ার সব থেকে আনমন জিনিস, যার কোন তুলনা হয় না, কিন্তু মা আমাদের প্রথম আবেগ, অনুভূতি, ভালোবাসা, মায়া, মমতার জায়গায়, সেখানে আঘাত করলে মানুষ হিংস্র হয়ে ওঠে। ইশারার দরজায় কড়া নাড়ে কেউ দরজা খুলতেই রেহবানকে সামনে দেখতে পায়। রেহবান ইশারা মাথায় হাত দিয়ে আদর করে বলে, রেহবান, সারাদিন কোথায় ছিল আমার ইস্যু? ইশারা, ভাই আপনি মিরাজ ভাই এর আশা বন্ধ করে দেন এ বাড়িতে। রেহবানকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, রেহবান, কি হয়েছে ইস্যু? ভাইকে বল। ইস্যু সব খুলে বলে। রেহবান সব শুনে অনেক রেগে যায় আর তার ফুফুকে ফোন করে। ফুফুকে বাসায় আসতে বলে। ফুফু, এই মহিলার মেয়ে, তাহলে শেষে আমার কপাল থেকে আমার ভাইয়ের আদর স্নেহ মুছে দিল। রেহবান, ফুফু, আমি আপনাকে কিছুই বলিনি, শুধু আপনার ছেলেকে নিয়ে যেতে বলেছি, সে যেন আর কখনোই এ বাড়িতে না আসে। সে আমার ছোট মাকে অপমান করেছে। ফুফু, সত্যি কথাই তো মুখের উপর বলেছে। রেহবানের একটা কথা বললে আমার ছোট মা সম্পর্কে, আপনার বয়সের সম্পর্কের কথা আমি ভুলে যাব ফুফু। মিরাজ, চলো মা। মামা নেই বাড়িতে, এদের গায়ে এত জোর বেড়ে গিয়েছে। এ জানে ওই মহিলা আর তার মেয়ে হয়তো মামার অনুপস্থিতি রেহবান ভাইয়ের ঠাইস মেটাচ্ছে। তাই ভাইয়ের আর আমাদের সঙ্গ ভালো লাগছে না। ইশারার আগার ধরে রাখতে না পেরে ঠাস ঠাস করে মিরাজের গালে চড় মারতে থাকে। তাকে রেহবান আটকে নিলে সে ভাইকে ছাড়তে বলে। রেহবান দেখে না চাইলে সে আস্তে আস্তে শান্ত হয়। রেহবান তার ফুফুকে উদ্দেশ্য করে বলে, ফুফু, আপনি হয়তো ভুলে যাননি, আমার আম্মু যখন মারা যায় তখন আমি ছিলাম কেবল 7 দিনের বাচ্চা, আপনার রুকাইয়া। আর আমি মাত্র 10 দিনের তফাতে দুনিয়ায় এসেছিলাম, কিন্তু আমার শরীরের কন্ডিশন অনুযায়ী আমাকে যখন দোকানের কৌটার দুধ খাওয়ানো যাচ্ছিল না, আপনি আমার আপন মানুষ হয়েও আমার মতো ক্ষুধার্ত বাচ্চার কান্না শুনে একটু দুধ আমার মুখে দেননি। সেখানে আমার ছোট মা সদ্য হওয়া নবজাতকে কবরে রেখে আসতে না আসতেই আমার কান্নার আওয়াজে ছটফট করে উঠে আমার মুখে খাবার তুলে দেন। নিজে আমাকে দুধ পান করান, যেখানে সে তখন ছিল মাত্র আমাদের বাসার একজন গৃহ পরিচালিকা। কিন্তু সে এখন আমার মা। তাই আমার মাকে যে অপমান করবে তার এই বাড়ির ছায়াতেও জায়গা নেই। আমার দাদি যেমন মেয়ে হিসেবে ঘৃণা করে এসেছে আপনাকে, আমিও এখন থেকে আপনার পরিবারকে ঘৃণা করব। ফুফু মিরাজকে নিয়ে বেরিয়ে আসেন। রাগে তার গাল লাল হয়ে আছে। রেহবান ইশারাকে ঘরে গিয়ে রেস্ট নিতে বলে। বাবা মা আজ শপিং এ গিয়েছেন। রুমে আসতেই ইশারা নজর পড়ে তার বিছানার উপর কেউ সেখানে শুয়ে আছে। তুমি কখন আসলে সাহেব আপু? আসলাম যখন তোরা মিরাজ আর ওর মাকে উচিত শিক্ষা দিচ্ছি। ভালো করেছো তুমি এসেছো। তুমি না থাকলে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। হ্যাঁ, আমারও তোকে ছাড়া হোস্টেলে ভালো লাগে না। বাড়ির দিকে নেই কেন? বড় চাচু আর চাচি গিয়েছে সিলেট। অফিসের কাজে বড় চাচু যাবে দেখে চাচিকে নিয়ে গিয়েছে। ও, মা তো কিছুই বললো না আমাকে। চাচি হয়তো ফোন করতো তোমাকে। হয়তো। তুমি রেহবান ভাইয়ের সাথে দেখা করেছো, ভাই তোমাকে দেখলে খুশি হয়ে যাবে। না, এসে দেখলাম তোরা ফুপির ক্লাস নিচ্ছিস, তাই সোজা রুমে চলে এসেছি। আচ্ছা, তুমি তাহলে ফ্রেশ হয়ে নাও, আমি মনিরা খালাকে সব খাবার টেবিলে দিতে বলি। না, এখন কোন ভারী খাবার খাবো না, তুই একটু সালাদ করে নিয়ে আয়। তোর হাতে সালাদটা বেস্ট। ঠিক আছে। সাইয়ারা ওরফে সাইয়ু হলো ইশারার বড় বোন, চাচাতো, তারা এই পরিবারের 3 জন ভাই বোন। ইশারা আর রেহবান সৎ ভাই বোন হলেও আপন ভাই বোনের মতোই তাদের বন্ধন।
হয়তো তার থেকেও বেশি রেহমান তাকে প্রচন্ড ভালোবাসে। আর সাইয়ারা তাদের বড় চাচার একমাত্র মেয়ে হলেও রেহমানের ছোট। তারা বড় চাচা চাচি ও বাবা মাকে নিয়ে একই বাড়িতে থাকে। তাদের একজন ফুফু আছেন। তার একটি ছেলে নাম মিরাজ। তার বাবা থাকেন বিদেশে। সন্ধ্যার দিকে বাবা মা ফিরে এলে তারা সকলের জন্য শপিং করে আনে এবং সকলে তা তাদের দিয়ে দেয়। এরপর রেহমান ভাইয়ের বাবা যায় স্টাডি রুমে অফিসের কাজ করার জন্য। মা ফ্রেশ হয়ে খাবার বানাচ্ছিল, এমন সময় ইশারা গিয়ে তাকে জড়িয়ে ধরে পেছন থেকে তার মাথা ভয় পেয়ে যায়। এরপর মা মেয়ে মিলে গল্প করতে করতে রাতের খাবার বানায়। সাইয়ারাও যোগ হয় তাদের সাথে। রাতের খাবার শেষ করে সকলে যখন ঘুমাতে যাবে তখন ইরার বাবা বলেন, বাড়িটা কেমন গুমসুম হয়ে গিয়েছে, ছেলে মেয়েরা কেমন ঝিমিয়ে গিয়েছে। কিছু কি হয়েছে? তখন রেহমান আর ইশারা কিছু হয়নি বলে চলে যায়। সাইয়ারাও চলে যায়। ওরা যেহেতু কিছু বলেনি তাহলে সে আর বলবে কেন? বলা হলে ওরাই বলতো। কিন্তু ওদের চলে যাওয়ার পর মনিরা খালা এগিয়ে এসে সব কথা বলে বাবা একটু চিন্তিত হয়। কিন্তু মা তার ও তার ছেলে মেয়েদের সম্বন্ধে এমন কথা শুনতে কষ্টে কেঁদে দেন। তাই বাবা ও মায়ের মন ভালো করতে সিদ্ধান্ত নেন সকলে মিলে ফ্যামিলি ট্যুরে যাবে। কিন্তু মায়ের অনুরোধে মায়ের বান্ধবীর পরিবারকেও নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় বাবা। মায়ের বান্ধবী আর কেউ না, ইশারার বান্ধবীর মা, অর্থাৎ প্রণয়ের বাবা মা। যখন ইশারার সাথে পিয়াসার বন্ধুত্ব হয়েছিল তখন তাদেরও বন্ধুত্ব হয়েছিল। সেই থেকে তারা বিপদে আপদে সর্বদা পাশে থেকেছে একে অপরের। সাইয়ারা চলে যেতে চায় হোস্টেলে, কিন্তু মা তাকে ঠিকই বুঝিয়ে রেখে দেয়। পরের দিন ভোরবেলায় সকলে মিলে রওনা হলো রিসোর্টের উদ্দেশ্যে। 3 দিন থাকবে তারা সেখানে। সাথে যোগ হলো ইশারা খালাতো ভাই মেয়ের আবার রেহমানের বন্ধু আফরাদ। শুরু হলো এক দুর্দান্ত জার্নি, কিন্তু সমস্যা হলো অন্য জায়গাতে। বাবারা একটা গাড়ি নিয়ে আগে চলে গিয়েছে। আমরা পিছনের গাড়িতে আসছিলাম তখন গাড়ির টায়ার যায় লিক হয়ে। এদিকে সন্ধ্যা আসন্ন 3-4 কিলোমিটারের মধ্যে কোন গ্যারেজও নেই। তখন ড্রাইভার তাদের বলে পাশের জঙ্গলের মধ্যে একটা বাড়ি আছে, রাতটা সেখানে কাটিয়ে সকালে রিসোর্টে যেতে। আর যা মেঘ করেছে ঝড় উঠলেও উঠতে পারে। রেহমান ভাই বাবার সাথে কথা বললে সে বলে সকালেই যেতে রিস্ক না নিতে 7 নম্বর সতর্কতা সংকেত দিয়েছে নাকি। অগত্যা সকলে ব্যাগ নিয়ে হাঁটা শুরু করে সেই বাড়ির দিকে। ইশারা যত বাড়ির কাছে যাচ্ছিল তার মনে হচ্ছিল সে এখানে আগেও বহুবার এসেছিল। তার সবকিছু কেমন চেনা চেনা লাগছিল। তাই সে আগে আগে হেঁটে এগিয়ে যায় 3 তলা বাড়িটির দিকে। কিন্তু বাড়িটা তালাবদ্ধ বলে সকলে হতাশ হলেও ইশারা ঠিকই বাড়ির সাইডে লাগানো একটি মোটা নারকেলের চেপে সে কৃত্রিম পাখির বাসায় হাত দিতে চাপি পেয়ে যায়। সকলে অবাক হলেও খুশি হয় ভীষণ। সকলে ভেবে নেয় ইশারা আন্দাজে এই হয়তো চাবিটা পেয়েছে। প্রণয় শালা সাহেবের এর মুডটা মনে হয় বেশি একটা ভালো নেই, তাই না? ইশারা, তাতে আপনার কি? প্রণয় যতই হোক আমার আপন বউয়ের আপন ভাই বলে কথা। ইশারা টিটকিরি করছেন। প্রণয় আলবাগ করছি। ইশারা আবার স্বীকারও করছেন। প্রণয় মুখ আছে, তা স্বীকার করবো না। ইশারা, আপনি আজ তো একটা খুবই সুরসিক খাটাস। প্রণয় এই নামে আর কি কাকে দিয়েছে তুমি? ইশারা হুম দিব, দরকার হলে 20 গ্রাম খাইয়ে আপনার নামে রাখিকা দেবো আমি। প্রণয় মাত্র 20 গ্রাম খাওয়াবে? ইশারা, আমি 20-20 গ্রাম এলাকার কথা বলেছি। গ্রাম, কিলোগ্রাম, মিলিগ্রামের কথা বলিনি। আচ্ছা, আপনি একজন ইঞ্জিনিয়ার হয়ে এত ফাও বকেন কিভাবে? প্রণয়, এটা সবার সাথে না, শুধু তোমার মতো বদ্ধ উন্মাদের সাথে করি আমি। ইশারা, আমি উন্মাদ? প্রণয়, দেখো নিজের মুখেই স্বীকার করলে। ইশারা, আমি প্রশ্ন করেছি। প্রণয়, তোমার প্রশ্নেই তুমি উত্তর দিয়ে দিয়েছ। ইশারা, আপনি একটা জানো তাই। প্রণয়, প্রশংসার জন্য শুক্রিয়া। ইশারা, কাজে হাত লাগান, আগুন জ্বালাতে হবে, না হলে অন্ধকারে উষ্ঠে খেয়ে দাঁত ভেঙে ফোকলা হয়ে ঘুরে বেড়াবেন। প্রণয়, বড্ড বাজে কথা বলো তুমি। ইশারা, আপনার থেকেই শিখছি। আমার মা একটা কথা বলে, আগের আলো যেদিকে যায় পিছনের আলো সেদিকে যায়। প্রণয়, তাহলে তোমার গুরুকে সম্মান করো বৎস। ইশারা, কবির গুরু। এদের কথা কাটাকাটি না যে পিয়াসা আসে এদিকে আর এসে দিকে দুজনে কাজের থেকে ঝগড়া বাঁধানোর প্যাঁতারা করছে বেশি। সে এগিয়ে গিয়ে তাদের পাশে বসে কাঠগুলো ভাঙতে সাহায্য করে। তারা সেই 3 তলা বাড়িতে ঢোকার পরে দেখে বাড়িটা বেশ বড়, কিন্তু জানালা আর দরজা ছাড়া কিছুই নেই, পুরো ফাঁকা। তাই সকলে ব্যাগগুলো একপাশে রেখে অন্তত রাত্রি যাপন করা যাবে এমন ব্যবস্থা করতে কাজে লেগে পড়ে। সে মোতাবেক সবাই বাড়িটার 2টো রুম পরিষ্কার করে নেয়। আর মশাল বানানোর জন্য বাড়ির বাইরে থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আসতে যায় ইশারা ও প্রণয়, কিন্তু এখানে কাজের থেকে ঝগড়াই বেশি হচ্ছে। পিয়াসা, তোরা এত ঝগড়া করিস কেন? ইশারা, তোর ভাইকে বলে দে আমাকে যেন না জ্বালায়।
প্রণয় তোর ভাইয়ের বউকে বলে দে নিজেদের ঠিক করতে। ইশারা আমি কারো ভাইয়ের বউ না। প্রণয় আমি ও কাউকে আমার বউ বলিনি। পিয়াসা তোদের পায়ে ধরি ভাই, মাফ কর আমাকে। চল তাড়াতাড়ি আগুন জ্বালাতে হবে। এরপর সব কারগুলো নিয়ে ভেতরে গেলে প্রণয়, রেহবান ও আফরাত ভাই মিলে মশাল বানিয়ে রুমগুলোতে নিরাপদে লাগিয়ে দেয়। এবার বাড়িটা অদ্ভুত সুন্দর লাগছিল। ইশারা খুব সুন্দর করে ঘুরে ঘুরে নিচতলাটা দেখছিল। এরপর সন্ধে হলে সকলেরই মোটামুটি ক্ষুধা লেগে যায়। কিন্তু খাবারের কোন উপায় অন্ত না পেয়ে সকলে হতাশ হয়। তখন ড্রাইভার বাইরে থেকে কিছু শুকনো খাবার দিয়ে যায়। সে গাড়িতে থাকবে যদি কোন সাহায্য পাওয়া যায় এজন্য। তাকে বারণ করা হয়েছিল এই আবহাওয়াতে বাইরে না থাকতে, সে শুনেনি। এরপর সকলে খাবার ও কিনে আনা পানি খেয়ে নিজেদের রুমে গিয়ে রেস্ট নেওয়ার চেষ্টা করে। বেশ রাত এখন আনুমানিক 2-3টা হবে। বাইরের বৃষ্টির ছাটে ইশারার ঘুম ভাঙে। উঠে জানালা বন্ধ করে আবার নিজের জায়গায় এসে শুতে যাবে দেখে সে একা রুমে বাকিরা নেই। সে ভয় পেয়ে যায়। অন্ধকারের মধ্যে বাইরে থেকে আসা আলোয় সব অন্ধকার দেখা যাচ্ছে, তবে আশপাশের সবকিছু হালকা পাতলা বোঝা যাচ্ছে। ইশারা ডাক দেয় পিয়াসাকে, কিন্তু কোন উত্তর আসে না। সে সাইয়ারাকেও ডাকে, কিন্তু কোন উত্তর আসে না। সে ভয়ে রুম থেকে বেরিয়ে ছেলেদের রুমে ঢুকতেই সকলে চিৎকার করে বলে, হ্যাপি বার্থডে ইশারা। এদের একজনভাবে চিল্লানিতে ইশারা ভীষণ ভয় পেয়ে যায়। এরপরে নিজেকে কিছুটা ধাতস্থ করে দেখে যে একটা ছোট 1 পাউন্ডের কেকের উপর খুব সুন্দর ডিজাইন করা সকলের রুমটা অবতারণ করে সাজিয়েছে। এরপর পেছনে থেকে ইশারার বাবা মা ও প্রণয়ের বাবা মা এসে উপস্থিত হয়। আসলে এটা তাদের প্ল্যান ছিল ইশারার জন্মদিন পালন করার ও তাকে সারপ্রাইজ দেওয়ার। আর এই বাড়িটা তারা কিনেছে ইশারাকে উপহার দেওয়ার জন্য। ইশারা যেমন চায় ঠিক সেভাবে বাড়িটা সাজিয়ে দেওয়া হবে তাকে। এরপর ইশারা কেক কাটে ও সবাইকে খাওয়ায়। ঠিক তখন বাইরে থেকে একটি লম্বা কালো ছায়া পুরো বাড়িটাকে প্রদক্ষিণ করে হাওয়া মিলিয়ে দেয়। সকলে রাতে বেরিয়ে পড়ে সেখান থেকে। কিন্তু ইশারার বাড়িটা থেকে যেতে ইচ্ছা করছিল না। তাই সে মনে মনে ভেবে নেয় যত দ্রুত সম্ভব এই বাড়িটা রিকভার করবে। সাইয়ারা, এই অদ্ভুত বাড়িটা তুমি কোথায় পেলে ভাই? রেহবান, আমি নারেসাই ও আফরাত খোঁজ দিয়েছিল। আফরাত আমার এক বন্ধুর ফুফুর বাড়ি ছিল, কিন্তু এখন তারা বিলুপ্ত। আর এই বাড়ির একমাত্র মালিকানা আমার বন্ধুর কাছে ছিল। তার কিছু পয়সার প্রয়োজন ছিল, তাই সেটা বিক্রির কথা বলাতে আমার মাথায় ঈশ্বর নাম আসে। রেহবানকে বলতে সে রাজি হয়ে যায়। সাইয়ারা, গুড চয়েস আফরাত ভাই। আফরাত, শুক্রিয়া। পিয়াসা দেখ দেখি কিছু শেখ, আমাকে তো কখনো কিছু দিলি না তুই। প্রণয়কে উদ্দেশ্য করে বলে, প্রণয় তোকে বিয়ে দিয়ে বিদায় করবো, এর থেকে বড় আর কি করতে পারি তোর জন্য? প্রণয়ের কথায় সকলে হেসে দেয় আর পিয়াসা কটমট করে তাকায় সকলের দিকে। সকলেই তার থেকে বড়, তাই সে ইশারাকে ধুম করে একটা কিল দেয়, এতে হাসির ঝঙ্কার বেড়ে যায়। অবশেষে সকলে রাত 4টার দিকে রিসোর্টে ফিরে যায়। সকলে যার যার রুমে গিয়ে ঠাস ঠাস করে বেডের উপর শুয়ে পড়ে। পরের দিন সকালে সব থেকে দেরিতে ঘুম ভাঙে ইস্যু আর পিয়াসার। তারা বাইরে আসতেই দেখে সকলে অলরেডি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করছে। পিয়াসা এক ভ্রু উঁচু করে সন্দিহান চোখে তাকায় তাদের পরিবারের দিকে। ইশারা, ননদিনী, আমাদের ফ্যামিলি কি পাল্টে গেল নাকি? এত বেলা ঘুমাতে দিলে ডাকলো না? পিয়াসা, তুই হয়তো ভুলে গেছিস পরশু টেস্ট পরীক্ষার রেজাল্ট দিবে, এজন্য সব এত ভালো ভালো হচ্ছে। ইশারা, তুই কি বলতে চাচ্ছিস? পিয়াসা, ওই বার্ষিক কামিং শুন। ইশারা, আল্লাহ বাঁচাও। সন্ধ্যার দিকে সকলে মিলে ছোট একটা পার্টির আয়োজন করে। বিশেষ কিছু অতিথি ছাড়া তেমন কেউ আমন্ত্রিত নয়। ইশারা, সাইয়ারা আর পিয়াসা একই ড্রেস, শুধু ভিন্ন রঙের পরেছে। তারা সকলে একত্রে আশপাশটা ঘুরে দেখছিল, তখন পার্টিতে আগমন হয় একজন প্রণয়ের বয়সী মেয়ের। যে এসে প্রণয়কে শক্ত করে জড়িয়ে ধরে বলে, মেয়েটা আই মিস ইউ জান। প্রণয়ের অদ্ভুত প্রসারিত হয় মেয়েটাকে দেখে। সে খুশি হয়ে তাকে পরিচয় করিয়ে দেয় সকলের সাথে। প্রণয়, আব্বু আম্মু, আঙ্কেল আন্টি, এ হলো আয়রা, আমার ব্যাচমের সাথে সোলমেট ও। প্রণয়ের মাই বুঝি সে যে আমার ছেলে রাতের ঘুম হারাম করে দিয়েছিল। আয়রা লজ্জা পেয়ে নিচের দিকে তাকায়। সকলে তার সাথে কুশল বিনিময় করে শেষে আমার কাছে নিয়ে আসে প্রণয় আয়রাকে। প্রণয়, তোমার সতীন হয় ও। আয়রাকে বলে ইশারাকে উদ্দেশ্য করে, নাম ইশারা সকলে আদর করে ইস্যু বলে ডাকে। তোমরা কথা বলো, আমি আসছি। আয়রা, তুমি তাহলে সেই মেয়ে যে ছোট থেকে প্রণয়ের বউ হওয়ার স্বপ্ন দেখো? সমস্যা নেই, এখন আমি এসে গেছি, তোমার কোন স্বপ্নই আর সত্যি হবে না। তাছাড়া ম্যাচিং এরও একটা ব্যাপার আছে, আই মিন সমানে সমানে।
ইশারা প্রথম দিন আসতে না আসতেই আমার সাথে পাঙ্গা নিচ্ছেন? আমি আপনাদের ধরা ছোঁয়ার বাইরে, বুঝলেন? আইরা, তুমি বড্ড কথা বলো, প্রণয় বলেছিল। ইশারা, আপনার সাথে আমার আশা করি কোনো প্রকার কলহপূর্ণ সম্পর্ক না, তাই ইন্ডিয়ান সিরিয়ালের ভিলেনদের মতো উৎপাত করবে না। আইরা বেশ লজ্জিত অনুভব করলো। ঈশার কথা সত্যিই তো, সে কিভাবে প্রথম দিন এসে একটা মেয়ের সাথে এত বাজে ব্যবহার করে বসলো? তাছাড়া মেয়েটার চোখে মুখে তো তেমন একটা ভাব প্রকাশ পাচ্ছে না যে সে প্রণয়কে ভালোবাসে। আয়রা একটু সরে গিয়ে প্রণয়ের কাছে দাঁড়ায়, প্রণয় তাকে পাশে দেখে বিস্তার হাসে। সেই হাসিতে অন্যকে নিজের বুকের চাপা কষ্টটা অদৃশ্য মাটিতে চাপা দেয়। ইশারা, তোর ভাইয়ের শখের নারী আছে, আগে বলিসনি তো। পিয়াসা, আমি নিজেই জানতাম না, তোকে কি বলবো। ইশারা, আঙ্কেল আন্টি হতে জানতেন, দেখ দেখে বেশ খুশি মনে হচ্ছে। পিয়াসা, তাই তো মনে হচ্ছে। সাইয়ারা, তোরা এত গুজুর গুজুর করছিস কেন? কোনো সমস্যা? পিয়াসা, किसी का दिल का 32 শূন্য हो गया है সাইয়ারা আপু। ইশারা, না, একেবারেই না। তোর ওই ধলা বিলাই কে কে ভালোবাসবে? পিয়াসা, এরা ভাবি। সাইয়ারা আর পিয়াসা বিস্তার হাসির সাথে যোগ দিল ইশারাও। তাদের এত হাসাহাসিতে সকলের দৃষ্টি তাদের দিকে আকর্ষিত হয়। এতে তারা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে আর জায়গা ত্যাগ করে। অনুষ্ঠান শেষ হয়েছে, আরো আগে রাতের বেলা ফুরফুরে বাতাসে লেকের পাশে বেঞ্চে বসে আকাশ দেখছিল ইশারা। পিয়াসা গিয়েছে সাইয়ারা আপুর সাথে রুমে, তাদের হাত পা নাকি কথা বলছে। কিন্তু ইশারার এখানটা ভালো লাগছে, অনেকটা এসে যেতে চায়নি। পেছনে থেকে আফরাত ভাই এসে বসে পড়ে ইশারার পাশে। আফরাত, কি রে ইস্যু, এখানে একা কেন? ইশারা ভাই, আপনি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আফরাত, বললি না তো একা এখানে কি করিস? ইশারা, কিছু না, বাতাসটা অনেক সুন্দর, তাই উপভোগ করছিলাম। আফরাত, ঠিকই বলেছি, সেখানে দারুণ বাতাস। আচ্ছা, কেমন একটা ফিস ফিস কথা শোনা যাচ্ছে না? ইশারা, কই না তো। আফরাত, খেয়াল কর, শোনা যাবে। পরিবেশ শান্ত হতেই কারো মৃদুস্বরে কথা বলার আওয়াজ ভেসে আসতে থাকে। ইশারা এদিক ওদিক তাকিয়ে দেখি কিছু দূর সামনে যে আমরাস্তাটার নিচে দুজন কপট কপটি বসা। আকৃতি দেখে বোঝা যাচ্ছে তারা কারা। আফরাত ওদের দেখে হেসে উঠে ইশারাকে বলে, আফরাত, তোর বোন তো আমাকে বুঝলো না, তোর শাশুড়ির ছেলে অন্তত তার বউকে বুঝেছে। ইশারা আফরাদের দিকে সরু চোখে তাকাতেই আফরাদ একটা আলাপ বলা মার্কা হাসি দেয়। কান ধরে সরি দেখায়। আসলে মুখ ফসকে বলে ফেলেছে। ইশারা যে প্রণয়ের মাকে শাশুড়ি বলতো ছোটবেলায়, তা মোটামুটি সবাই জানে, শুধু তাই নয়, তারা মানতো যে ভবিষ্যতে ইশারা আর প্রণয়ের মধ্যে একটা কিছু হবে। কিন্তু ছেলেটা তো অন্য কাণ্ড ঘটালো। তাতে অবশ্য কেউ অখুশি হয়নি, সবসময় চিন্তা মাফিক তো, সবকিছু হয় না মানুষের সঙ্গে। আফরাত বলে। আফরাত বসে না থেকে যা রুমে ফ্রেশ হয়ে একটা ঘুম দেয়। ইশারা, ঠিকই বলেছেন, যাই তাহলে। আফরাত, যা। ইশারায় চাপা আর্তনাদটা বোঝে আফরাত, কিন্তু বলতে চায় না, মেয়েটা দারুণ শক্ত। থাকুক এমন, সবসময় ভঙ্গুর হতে নেই, মানুষ কদর করতে ভুলে যায় তাহলে। মেয়েটাকে সেই ছোট থেকে দেখছে, কেউ তাকে বিন্দু সমান অবহেলা করলে সে তাকে আর নিজের অস্তিত্বে রেখে না। ইশারায় যাওয়ার পানে তাকিয়ে মলিন হাসি ঝুলিয়ে রেখে আফরাত তার মুখে। পরের দিন সকলে যার যার বাসায় ফিরে যায়। ইশারাও নিজের পড়াশোনার জগতে ফিরে আসে। কিন্তু ওই যে সুখ সবসময় অধরা থেকে যায়। একবার ইশারা শুনেছিল এক বৃদ্ধ লোক বলছিল, যদি তুমি সব সময় আপেল খাও, আমি যদি প্রতিবারই তোমাকে আপেল খেতে দেখি, তো আমি নিশ্চয় তোমার বাড়ি বেড়াতে গেলে তোমার পছন্দ অনুযায়ী আপেল নিয়ে যাব। ঠিক তেমনি তুমি যদি কারণে অকারণে ছোট ছোট বিষয়ে মন খারাপ করে রাখো, তো প্রকৃতি হবে তোমার বুঝি মন খারাপই পছন্দ। তাই সে বেশি বেশি তোমাকে দুসময় উপহার দেয়, আর তুমি যখন অল্পটা ভেঙে না পড়ে হাসি খুশি থেকে সামনে এগিয়ে যাও, তখন প্রকৃতি মনে করে তুমি সর্বদা সমস্যার সম্মুখীন হয়ে তাকে হারিয়ে নিজের জীবনের খুশিটা উপভোগ করতে পারো, তাই তোমাকে বাধা না দিয়ে চ্যালেঞ্জ দেয় আর উপহার স্বরূপ খুশি দেয়। সে কথাকে স্মরণে রেখে ইশারা আদৌ সবকিছুর সম্মুখীন হয়েছে। কিন্তু প্রকৃতির বুঝি কোন কারণে ভুল বোঝাবুঝি হয়েছে, তাই ইশারাকে এতে বেশি সমস্যার সম্মুখীন করছে। বড় চাচা যেহেতু ফুফুকে বেশি স্নেহ করে, তাই সে আমরা না থাকার সুযোগে চাচা বাড়িতে এলেই ঘাটি গেড়েছে এ বাড়ি। আর ইনিয়ে বিনিয়ে হাবিজাবি বানিয়ে বলে আমার বাবার কাছ থেকে প্রায় 1 লক্ষ টাকা তার ছেলের জন্য ধার নিয়েছে। বাবা জানে এই টাকা আর সে কখনোই ফিরে পাবে না। সাইয়ারা আপু বড় চাচার এমন কাণ্ডে প্রতিবারই হতাশ হন। রেহবান ভাই বিরক্ত হয়, কিন্তু মা বাবার মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারে না। ব্যাপারটা এইটুকু ঠিক ছিল, কিন্তু যখন কথা আমার চরিত্র নিয়ে উঠলো, তখন আর দমে গেলেন একেই বড় চাচা চাচি আর ফুফু ও মিরাজ ভাইকে মা বাবা।
সাইয়ারা আপু ও রেহমান ভাই ইচ্ছামতো কথা শোনালো, তারপর ব্যাপারটা এমন পর্যায়ে গেল যে ইশারা আর সহ্য করতে না পেরে বলল সে এ বাড়ি থেকে চলে যাবে। কথাটা ভিনে মেঘে বজ্রপাত ঘটায় বাড়ির লোকের কানে। বাবা মা চুপ থেকে এই কথা শুনে বাড়ির এক মেয়ে তো চলেই গিয়েছে হোস্টেলে, আর একজনও চলে গেলে বাড়িটায় যে প্রাণ হারাবে। রেহমান তার বোনকে জড়িয়ে ধরে বলে যে, রেহমান তুই কোথাও যাবি না। ইশারা ভাই রোজ রোজ এই ঝামেলা ভালো লাগে না, তুমি মনে করো না। রেহমান তুই কিনে যাবি, যাদের ঝামেলা তারা যায়। ইশারা ভাই তুমি যদি আমাকে ভালোবাসো তো যেতে দাও, আমি ঝামেলা চাই না। সাইয়ারা ভেবে চিন্তেই সিদ্ধান্ত নেই। ইশারা আমি ভেবেই সিদ্ধান্ত নিচ্ছি। সাইয়ারা বেশ, তবে আমি তোর হোস্টেলে সিটের ব্যবস্থা করে দিব। রেহমান আমি একা হয়ে যাবো এত বড় বাড়িতে। ইশারা আমি আসবো তো মাঝে মাঝে। তিন ভাই বোন কথা শেষ হয়ে চলে যায় যার যার রুমে, কারো আর মন ভালো নেই। ইশারার বড় চাচা চাচি বিষয়টা এমন পর্যায়ে যাবে তা ভাবতে পারেনি। আসলে ইশারার দাদি মারা যাওয়ার আগে তার ফুফুর দায়িত্ব তার বড় চাচাকে দিয়ে যায়, এজন্য বড় চাচা তার ফুফুর বিষয়ে একটু বেশি পক্ষপাতিত্ব করে, যার জন্য ধীরে ধীরে তার মেয়ে সহ পরিবারের লোকেরা তার থেকে দূরে সরে যাচ্ছে বিষয়টা আর তিনি ভালো করে বুঝতে পারছেন। ইশারা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে বাড়িটা নির্জীব হয়ে গিয়েছে। আসলে বাড়ির প্রাণ হলো বাচ্চারা, যারা ইট পাথরের দেয়ালগুলোকে নিজেদের কর্মকাণ্ড দিয়ে বাড়ি বানিয়ে তোলে। কিন্তু সেই বাচ্চারাই বাড়ি থেকে চলে গেলে তা শুধু মাথার উপরের ছাদ হিসেবেই থেকে যায়। ইশারার হোস্টেলে আর প্রথম দিন সে নিজের রুমে সব গুছিয়ে নিচ্ছিল, তখন এলো আরো দুজনের ইশারার রুমমেট। দুজনেই ইশারার সাথে হালকা পাতলা কথা বলে চলে যায়, যার মতো শুতে ও পড়তে, এদিকে বাড়ি থেকে চলে এসে তার আর ভালো লাগছে না। মায়ের সাথে খুনসুটি চাচির বকা, ভাইয়ের আদর, আব্বুর সাথে দুষ্টুমি, বড় চাচার রাজবাড়ি কণ্ঠস্বর সবকিছু মিস করছে সে। তাই উঠে দুলুম পরে সাইয়ারার রুমে যায় সে। তার ভালো লাগছে না কিছু। সাইয়ারা পড়ছিল, ইশারাকে দেখে তার দিকে ঘুরে বসে বলল, সাইয়ারা কি ব্যাপারে শুধু শুয়ে পড়িসনি কেন? ইশারা আমার ঘুম আসছে না, আমি সবাইকে মিস করছি আব্বু। সাইয়ারা প্রথম প্রথম যখন আমি এসেছিলাম আমি তো একা ছিলাম, তোর জন্য কোথাও আমি আছি। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ইশারা আপু আমি কি ভুল করেছি? সাইয়ারা নিজের জীবনটাকে নিয়ে সিরিয়াস হলে দেখবি সব ঠিক হয়ে যাবে। জানিস আমি বাবার একমাত্র মেয়ে, আমার বাবার তো কত সসম্পত্তি, কত বড় ব্যবসা, অথচ আমার জন্মদাত্রী মা মনে করে আমি তার গর্ভজাত সন্তান নই, শুধু আমি কালো দেখতে এজন্য। সে ফর্সা, বাবা ফর্সা, আমি কেন কালো হব? নিশ্চয় হাসপাতাল থেকে তার বাচ্চা পাঠিয়ে দিয়েছে কেউ। হাস্যকর হলেও এটা আমার জীবনের চরম সত্য। অন্যদিকে রেহমান ভাই অতটুকু বয়সে মাকে হারিয়েছে, তবুও ছোট চাচি থেকে নিজের বুকে আগলে রেখে মানুষ করেছেন, এখনো সে অসুস্থ হলে কান্নায় বুক ভাসান। চিন্তায় তার রাতের ঘুম থেকে না, নামাজে আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করেন। মা হতে হলে তার গর্ভে জন্ম নেওয়ার থেকেও জরুরি তার মধ্যে মাতৃত্ব সত্তাটাকে আনা, যা আমার মায়ের নেই। ইশারা কেঁদো না আপু। সাইয়ারা তুই খুব পড়াশোনা করে অনেক বড় হয়ে সকলকে জবাব দিবি, তুই কতটা পবিত্র আর কতটা শুদ্ধ। মানুষ এক মিনিটের কথায় সবাইকে বিচার করে নিতে পারে, অথচ মনোবিজ্ঞানীরা তা বছরের পর বছর গবেষণা করেও পারছে না। কারণ তারা সত্য খুঁজছে আর এরা মিথ্যাকে প্রশ্রয় দিচ্ছে। ইশারা আপু আমি একদিন আমার মা বাবা ভাই আর তোমার মুখ উজ্জ্বল করব। বাবার আদরের রাজকন্যা আর ভাই বোনের দুলেলি না হয়ে আমি নিজের যোগ্যতায় কিছু হয়ে দেখাবো, ইনশাল্লাহ। সাইয়ারা হোস্টেল জীবন সহজ না, তাই কষ্ট হলেও সহ্য করতে হবে, তবে অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। ইশারা আপু। সাইয়ারা আমি আফরাত ভাইকে নিয়ে এখন কথা বলতে চাই না। ভবিষ্যতে যদি সে আমার ভাগ্যে থাকে তবে সে আমার ঝুলিতেই থাকবে। ইশারা দোয়া ভাগ্য পরিবর্তন করে। সাইয়ারা আল্লাহর সর্বোত্তম পরিকল্পনাকারী। ইশারা আমি বলেছিলাম তাকে কেন তুমি আমার হলে না? সে বলেছিল হয়তো এটা আল্লাহর ইচ্ছা ছিল। যখন আল্লাহর দিকে তাকালাম সে বলল আমি তো দিতে চেয়েছিলাম, কিন্তু শুধু তোমাকে চাইলে না। সাইয়ারাকে শুনি কথাগুলো বলে, এখানে দোষ কারণ যে ভালোবেসে তোকে গেল নাকি আল্লাহর? সাইয়ারা যা, তুই এখন আমার অনেক পড়া বাকি। ইশারাও উঠে পড়ে, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে, সকালে ক্লাস আছে। আফরাত ভাই যখন অনার্সে পড়তো তখন থেকেই সে সাইয়ারা আপুকে পছন্দ করে, কিন্তু আপু কেন যেন তাকে গুরুত্ব দেয় না। কিন্তু ভাইয়া তাকে এত বছরে ও কখনো ভুলে থাকতে পারেনি। নিজের মধ্যে তার জন্য সমস্ত অনুভূতিগুলো পুষে রেখেছে। ভালোবাসা বড্ড অদ্ভুত, দূর থেকে প্রিয় মানুষের ভরা সংসার দেখে মানুষ সুখের নিঃশ্বাস নিয়ে আবার নিজের নিঃস্ব জীবনের তোয়াক্কা না করে প্রিয় মানুষের তরে লুটি পড়ে। সাইয়ারার আর পড়া হয় না, মন বসছে না। এক দুইটা বছর না, 5-5টা বছর মানুষরা আমার পিছে রয়ে গিয়েছে।
সর্বচেষ্টা করেছে বোঝানোর, বয়স তো আমারও হয়েছে বুঝার। আবেগের পার বহু আগে চুকিয়ে ফেলেছি, কিন্তু ভয় লাগে যদি সব আমার হয়ে ও আমার না হয়। আমি যে যন্ত্রণার মধ্যে আছি তা যদি সে উপশম না করে আমাকে ছুঁড়ে ফেলে দেয়। যেখানে বাবা মায়ের আদরের দুলালির হয়ে সুখের রাজ্যে বসবাস করার কথা, সেখানে সামান্য গায়ের রঙের জন্য আমি মাতৃ স্নেহহীন। তবুও একটা সুযোগ মানুষটার প্রাপ্য, হয়তো সবাই একরকম নাও হতে পারে। প্রণয় ভাইয়ের বিয়ের ডেট পড়েছে। এখনো 2 সপ্তাহ বাকি। পিএসআর ভাইয়ের বিয়ে, তাই আগে ভাগেই কলেজ থেকে কেটে পড়েছে। ওকে ছাড়া তো আর আমার কলেজে ভাল লাগবে না, তাই হোস্টেলে ফিরে যাচ্ছিলাম, খেয়াল করলাম কিছুটা দূরে আফরাত ভাই দাঁড়িয়ে আছে। আমি সেদিকে এগিয়ে গিয়ে বললাম, ইশারা, কি ব্যাপার ভাই, তুমি এখানে? আফরাত তোর বোন আসতে বলেছে। ইশারা, সত্যি বলছো? আফরাত, তোকে মিথ্যা বললে আমার লজ ছাড়া লাভ নাই। ইশারা, কংগ্রাচুলেশন, আল্লাহ চাইলে বোনের বিয়ে তাড়াতাড়ি খাবো। আফরাত, তোর বোন চাইলে হবে। ইশারা, অপেক্ষায় থাকো তুমি তাহলে। আফরাত, তুইও থাক। ইশারা, না, আমি হোস্টেলে যাবো, খুব ঘুম পাচ্ছে। আফরাত, চল তাহলে, তোকে এগিয়ে দিয়ে আসি। ইশারা, আরে লাগবে না, তুমি থাকো, আমি ঠিক চলে যাব। ইশারা চলে আসে, তার মনটা খারাপ, তাই অঙ্ক করতে বসে। প্রায় ঘন্টা খানিক অঙ্ক করার পর তার মনে হলো তার এখন একটু ঘুমানো উচিত। এরপর বিছানায় গিয়ে এপাশ ওপাশ করতে করতে তার মায়ের কল এলো। ফোনে তার সাথে কথা বলে ইশারার মনটা অদ্ভুতভাবে খারাপ হয়ে গেল। যেহেতু তারা প্রণয়দের ফ্যামিলি ফ্রেন্ড, তো পারিবারিকভাবে তাদের এখন থেকে বিয়ে পর্যন্ত সেখানে থাকতে হবে। আর পুজোর জন্য কাল থেকে কলেজেও ছুটি পড়ে যাবে, তো তার মা তাকে সেখানে চলে যেত বলেছে, কলেজ থেকে একবারে। কিন্তু কোনোভাবেই ইশারার ও বাড়ি যেতে মন যাচ্ছে না। তারপরও সে কোন দৃষ্টিকটু ব্যাপারের মধ্যে পড়তে চায় না। সে যাবে বলে ঠিক করে, এবং সে ভীষণ এনজয় করবে বিয়েতে। কেন করবে না সে মজা? তার তো ফ্রেন্ডের ভাইয়ের বিয়ে, তো সম্পর্কে তার ও ভাই হয়, তাহলে সে তো মজা করবে। যে সম্পর্ক কখনো হয়নি, শুধু মজার ছলে দেখা, সে সম্পর্কের কোন ভিত্তি থাকা উচিত না। কিছুক্ষণ পর প্রণয়ের মা কল দিয়ে ইশারাকে আসতে বললেন। তিনি এক প্রকার ধমক দিলেন, না আসলে নাকি প্রণয়কে দিয়ে তুলে নিয়ে যাবেন সেখানে। ইশারা এই মানুষটাকে ভীষণ পছন্দ করেন কেন তা ইশারা জানে না। ইশারা তাকে আশ্বস্ত করে সে কাল দুপুরের আগেই সেখানে পৌঁছে যাবে। এরপর ইশারা ঘুমিয়ে পড়ে, তার এসব আর ভাবতে ইচ্ছে করছে না। তার ঘুম ভাঙে সন্ধ্যায় তার রুমমেট প্রভা ডাকে। মেয়েটা বড্ড মিশুক, খুব খেয়াল রেখে ইশারার, ঠিক যেন সাইয়ারা কার্বন বাপি। ইশারা উঠতেই দেখে সে কিছু নাস্তা কিনে এনেছে তাদের জন্য। ইশারা ফ্রেশ হয়ে এসে তাদের সাথে মিলে নাস্তা শেষ করে এরপর পড়তে বসে সকলে মিলে। পড়তে পড়তে রাতে খাওয়ার সময় হলে তিনজনে মিলে ক্যান্টিনে চলে যায়। ইশারাদের ক্যান্টিনটা বয়েজ হোস্টেল আর গার্লস হোস্টেলের মাঝে, তাই ছেলে মেয়ে সকলে একত্র খাবার খায় দুই হোস্টেলের। তো আজকে ইশারারা খাবার খাওয়ার সময় চারজন ছেলে তাদের বিরক্ত করতে থাকে, তখন ইশারা রেগে গিয়ে তাদের মেইন লিড ছেলেটার ড্যাপ পানি মেরে দিয়ে সকলকে উদ্দেশ্য করে বলে, এরপর থেকে যাকে এই ছেলেরা বিরক্ত করবে সবাই এদের ড্যাপ পানি মেরে দিবেন। কারণ আমাদের ভয় এদেরকে শক্তি দেয়। আর যদি ঝামেলা করে সোজা গিয়ে আমি প্রিন্সিপালকে বলে দিব। সকলে খুশি হয়ে টেবিলে থাবা দিয়ে ইশারাকে সাধুবাদ জানায়। ছেলেগুলোর আগে ফুসতে ফুসতে চলে যায়। ইশারা রুমে এসে আবার শুয়ে পড়ে। তার আর ভীষণ ঘুম পাচ্ছে। পরের দিন সকাল সকাল সে গিয়ে হাজির হয় প্রণয়দের বাড়ি। দরজায় কলিং বেলে চাপ দিতেই দরজা খুলে দেয় প্রণয়। প্রণয়ের মা জিজ্ঞাসা করছে রান্নাঘর থেকে। প্রণয় চিল্লায় উত্তর দেয়, প্রণয়, মা, আমার বউ আর তোমার পুত্রবধূ এসেছে। প্রণয়ের মা বলে, ও ইশারা এসেছে। ইশারা, আরে প্রণয় ভাই, আপনার বউ না, আমি সাবেক বউ ছিলাম, এখন তো আপনি আমাকে ধোকা দিয়ে আয়রা ভাবিকে বিয়ে করছেন। প্রণয়, কি করবো বলো, তুমি তো আর আমাকে পাত্তা দাও না, তাই অন্য বন্দোবস্ত করলাম। इशारा मेरा दिल तो टूट गया ना। প্রণয়, इसमें तेरा घाटा मेरा कुछ नहीं जाता। ইশারা সরেন সামনে থেকে, অধীন লোক। প্রণয় বোধযুক্ত প্রাণী। কথাটা বলে প্রণয় সরে দাঁড়ায়। ইশারা গিয়ে প্রণয়ের মাকে জড়িয়ে ধরে। তারপর কথাবার্তা শেষ করে চলে যায় পিয়াসার রুমে। পিয়াসা ছিল ঘুমিয়ে। ইশারা দৌড়ে গিয়ে পিয়াসার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে পিয়াসা ধরফড়িয়ে উঠে বসে বলে, পিয়াসা, আল্লাহ আল্লাহ, ছাদ ভেঙে পড়ছে। আমি চাপা পড়ে গেলাম। ইশারা, আরে ইয়ার, এটা আমি রে। পিয়াসাও স্বাভাবিক ভাবিতে সকাল সকাল টপকালেন যে। ইশারার স্বামীর বরের জন্য পাগল হয়ে যাচ্ছিলাম, তাই সকাল সকাল তার দর্শন করতে চলে এলাম। পিয়াসা, দর্শন? ইশারা, আরে হয় হয় দর্শন। আর তাছাড়া তোর ভাইয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। পিয়াসা, হোক আয়রা ভাবির থাকলে হবে।
ইশারা দয়া করে ফ্রেশ হয়ে আয়, বোন তোর গাল দিয়ে চুচু পচা গন্ধ বের হচ্ছে, আমার তো বমি পাচ্ছে। ওকায় ওকায়। পিয়াসা তাই না? এটা বললেই পিয়াসা ইশারার মুখের সামনে হাঁক করে গালে গন্ধ দিয়ে দৌড় মারে। ইশারা নাক মুখ কুঁচকে জঘন্য বলে দৌড়ে ড্রেসিং টেবিল থেকে সেন্ট নিয়ে হাওয়াতে মারতে থাকে আর সুবাস নিতে থাকে। দুপুর থেকে বাড়িতে কাজের লোকজনগুলো এসে গিট গিট করছে। যদিও বিয়ে 2 সপ্তাহ পর, তবুও একটা বিয়ে বিয়ে আমি রাখতে হবে না? আব্বু আম্মু রেহবান ভাই সাইয়ারা আপু সন্ধ্যায় আসবে। কালকে প্রণয় ভাই এর রায়রা আপুর আংটি ববলের অনুষ্ঠান, তাই তারা সন্ধ্যায় আসবে। সকালে ইভেন্ট ম্যানেজারদের সাথে অনেকক্ষণ কথা হয়েছে, আঙ্কেলের কেউ এর দায়িত্ব নিতে পারবে না। কারণ হিসাবে তারা দেখিয়েছে এখন বিয়ের সিজন, তাই তাদের হাতে এমনিতেই অনেক কাজ জমা পড়ে আছে। আঙ্কেল তো বিচলিত হয়ে পড়েছেন, কি করবেন না করবেন একটা মাত্র ছেলের বিয়েতে তিনি কোনো কমতি রাখতে চান না। তার এই চিন্তিত মুখ দেখে প্রণয় ভাইয়ের মামাতো ভাই ফাহাসে বলল, আমরা কাজিনরা মিলে সব গুছিয়ে নিব, আপনি শুধু আমাদের পয়সা করে দিয়ে সাহায্য করবেন ফুফাজান। আঙ্কেল তো এই কথায় ভীষণ খুশি হন। আর বলেন, আগে যখন গ্রামে থাকতেন তখন তো বাড়ির সব লোকেরা পাড়ার লোকেরা মিলে বিয়ের আয়োজন করতো, এখন তো সকলে দায় দায়িত্ব এড়াতে এইসব ইভেন্ট প্ল্যানারদের কাছে দায়িত্ব সঁপে দিয়ে বাবু হয়ে ঘুরে বেড়ায়। সেই মোতাবেক প্রয়োজন অনুযায়ী ফাহাদ ভাই, আরশ ভাই, ফুফাতো ভাই প্রণয়ের, তিশা আপু, খালাতো বোন প্রণয়ের, সকলে মিলে কাজে লেগে পড়েছে, আমি আর পিয়াসাও বাদ যায়নি। মনে হয় আফরাত ভাই এর রেহবান ভাই এলে তাদেরও কাজে লেগে পড়তে হবে। তাছাড়া সাইয়ারা আপুর তো এমনি কাজে শেষ হবে না। আমাদের এতগুলো মানুষকে সাজাতে তো হবে তাকেই। আপু ভীষণ সুন্দর সাজতেন পারে, রূপে গুণে সে অনন্য, শুধু ফর্সা মানুষকে দেখতে সুন্দর হয় না মোটেই না, বহু কালো শ্যামলা মেয়ে আছে যাদের রূপের তুলনা হয় না। ঠিক যেমন ইশারার সাইয়ারা আপু। ইশারা সকলের জন্য নাস্তা নিয়ে নিচে আসছিল, উপরে রান্নাঘর থেকে আন্টি সব রান্না বান্না করছেন। কারণ নিচের রান্নাঘরের পাশে কাজ চলছে, এখন ওখানে রান্না করা যাবে না। সন্ধ্যা থেকে আবার রান্না করা যাবে, তখন সবাই চলে যাবে। ইশারার ট্রেতে করে ফল, সিমাই, পিঠা নিয়ে আসছিল, পেছনেই ছিল পিয়াসা, তার হাতে পানি আর শরবত। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে মাত্রায় উপরে যাবে যাবে সব তৎক্ষণাৎ ফাহাদ ভাই এসে সামনে নেয় ইশারাকে। তারপর ইশারার মাথায় গাঁটটা মেরে বলে, কি রে বুড়ি, সব ফেলে দিলে, কাকারা কি খাবেন? ইশারা লজ্জিত হয়ে সরি বলে। এরপর সে নিচে যায়, সবাইকে খাবার সার্ভ করে সে আবার উপরে চলে আসে। পিয়াসা তো অল্প কাজ করেই হাঁপিয়ে যায়, মেয়েটাকে জ্বরে বেশ ভুগিয়েছে। ইশারা, পিয়াসা, তিশা আর আরশ ভাই বসে গল্প করছিল, তখন ফাহাদ ভাই এসে বলে, আঙ্কেলদের সুইমিং পুলের সাইডে বরকনের জন্য একটা স্পেশাল বসার ও ছবি তোলার জন্য প্ল্যান করতে হবে, তাই আমরা যেন ভালো করে কিছু একটা ভেবে নিই, সে ফ্রেশ হয়ে এসে শুনবে সব। এদিকে সকালের পর প্রণয় ভাইয়ের দেখা আমাদের আর কপালে জুটেনি। কোনোদিন শুনেছেন বিয়ের সময় বর ঘরে তালা বন্ধ করে বসে থেকে? আমিও শুনিনি, ইশারার কপালে তা দেখার ভাগ্য জুটে যাচ্ছে। ইশারা হতাশ, খুবই হতাশ। তাই সে সুইমিং পুলের দিকে তাকিয়ে আছে। পিএসএলের সুইমিং পুলটা দোতলায়, বেশ অনেকটা জায়গা নিয়ে। বড়লোকদের বড় বড় ব্যাপার, তবে ইশারার থেকে পিএসআরা বেশি বড়লোক। মনে মনে কথাগুলো ভাবছে, তখন ডাক পড়ে আন্টির। ইশারা এগিয়ে যায় রান্নাঘরের দিকে, গিয়ে দেখে আন্টি প্লেটে খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কে জানে কাকে গিলাতে যেতে হবে। এই মহিলা আমাকে দিয়ে আর কার কার জন্য খাবার পাঠাবে আল্লাহই ভালো জানে। হাসি মুখে জিজ্ঞাসা করলাম কাকে দিতে হবে, সে বলল প্রণয় ভাইকে। সে রুমে অফিসের একটা জরুরি মিটিং অ্যাটেন্ড করছে, তাই তার খাবারটা একটু রুমে দিয়ে আসতে হবে। পিএসআর যেতে চাচ্ছে না, তার কষ্ট হয়ে গিয়েছে। তিশা আপু ফাহাদ ভাইকে ডাকতে তার রুমে গিয়েছে, সে আমার নাম বলে গেছে, আমাকে দিয়ে যেন পাঠিয়ে দেয়। আমি বলির পাঠা, সকলে আমার উপর ঝামেলা গছিয়ে বেড়াচ্ছে। সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম প্রণয় ভাইয়ের রুমে। সে বেকুনিতে দাঁড়িয়ে সিগারেট টানছে আর ফোনে কথা বলছে। আমি গিয়ে টেবিলের উপর খাবারটা রেখে দিয়ে চলে আসবো, তখন মনে হলো একবার প্রণয় ভাইকে বলি, কথাটা এগিয়ে গিয়ে বললাম, প্রণয় ভাই, সিগারেট খাওয়া ভালো কথা না, সামনেই আপনার বিয়ে, ছেড়ে দিন ওটা, আয়রা আপু খুশি হবে। প্রণয়ের উড়ের অপেক্ষা না করে বেরিয়ে এলাম মানুষটার আওয়াজেও, যদি আমি আবার দুর্বল হয়ে পড়ি। ইশারা একটা লম্বা শ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। পথিমধ্যে ফাহাদ ভাই এসে পথ আটকায় ইশারার, তারপর মাথা ধরে ঠেলে নিয়ে যায় তার রুমে। সকলে সেখানে গোল হয়ে বসে আছে, প্ল্যান নিয়ে আলোচনা হচ্ছে, যেহেতু বর কনে স্পেশাল খাটনি একটু বেশি হবে এখানে। তিশা আপুর প্ল্যান অনুযায়ী সুন্দর করে সাজানো হবে সুইমিং পুলটা। এই জায়গাটা বেশ গোল আকৃতির এবং রেলিং ঘেঁষে সুইমিং পুলটা, আপু বলেছে। তিশা, আমার মনে হয় চারিপাশে রঙিন মরিচ বাতি দিয়ে সাজালে বেশ ভালো লাগবে, তবে আরো বেশি ভালো লাগবে যদি পুলের ভিতরে লাইট দেওয়া যায়। তার কথা মতো প্রথমে পুরো জায়গায় রঙিন তারকা মরিচবাতি দিয়ে সাজানো হবে এবং পানির ভেতর আরো কিছু রঙের রঙের মরিচবাতি দেওয়া হবে।
কিছু প্লাস্টিকের রঙিন গোলাপ দিয়ে একটি দোলনা এনে সুইমিং পুলের পাশে সাজানো হবে। পাশে একটি ছোট টেবিল এনে সাজিয়ে রাখা হবে এবং সেখানে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করা হবে বলে সকলে মনস্থির করে। ফাহাদ, ভবিষ্যতে আমরা সকলে মিলে ওয়েডিং প্ল্যানারের একটা টিম বানাবো, কি বলিস? পিয়াসা, আমার অনেক চিন্তা ভাবনা করলে ঘুম আসে। আরো আমার কাজ করতে কষ্ট লাগে। তিশা, গরুর দল এক একটা। এদের কথা কাটাকাটির মধ্যে আন্টি এসে নাস্তা দিয়ে যায়। কালকে সকলে চলে এলে আন্টিরও হাতে হাতে কাজ করে দেওয়া লোক হয়ে যাবে। নাস্তা শেষ করে গল্প গুজব করতে করতে বেজে যায় রাত 8টা। তখন আসে সাইয়ারা আপু, রেহবান ভাই আর আফরাত ভাই। এবার আড্ডায় যেন তুমুল আকার ধারণ করেছে। এর মাঝে রেহবান ভাই গিয়ে প্রণয় ভাইকে এক প্রকার পায়রা করে তুলে নিয়ে এসে বসিয়ে দিল। প্রণয় ভাই, তোরা আড্ডা দে, আমার অফিসে কাজ আছে। রেহবান, দেখ ভাই, অফিস তো করবি, কিন্তু এই যে বিয়ের কটা দিনই তো আর পাবি না, তাই না? সিঙ্গেল লাইফ আর ম্যারিড লাইফের মধ্যে বহু তফাৎ। নিজের বিয়ে আর অন্যের বিয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। রেহবান ভাইয়ের কথায় সবাই সাই দেয়, অগত্য প্রণয় ভাই আর উঠে যেতে পারে না। আবারও শুরু হয় তুমুল আড্ডা। রাত বাজে 3টা। পিপাসা পেলে ইশারার ঘুম আসে না। তাই উঠে যায় কিচেনে। রান্নাঘর এখন নিচে শিফট করেছে। যেহেতু রুমে পানি রাখিনি কেউ, তাই সে উঠে রান্নাঘরে আসে। দেখে প্রণয়ের রুমে লাইট জ্বলছে, সাথে দরজাটাও মোটামুটি খোলা। সে পানি খেয়ে সেদিকে এগিয়ে যায়। প্রণয় ভাই কারোর সাথে ফোনে কথা বলছে আর রাগারাগি করছে। মনে হচ্ছে ভীষণ রেগে আছে, চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। ইশারা কি একটা ভেবে গেল রান্নাঘরে। তারপর এক কাপ ধোয়া ওঠা গরম কফি নিয়ে হাজির হলো প্রণয়ের রুমে। কফিটা শব্দ করে টেবিলে রেখে চলে আসে ইশারা। প্রণয় পিছনে ফিরে দেখে ইশারা চলে যাচ্ছে আর টেবিলে কফি। প্রণয়ের ঠোঁটে হালকা হাসির রেখা দেখা যায়। মেয়েটা বড্ড খেয়াল রেখে তার। আসলে রাত জেগে কাজ করার জন্য ভীষণ মাথা ব্যথা করছিল প্রণয়ের। জুনিয়র গুলা ও শুভ ভুলভাল কাজ করে, এই জন্য ভীষণ রেগে গিয়েছিল। মন চাইছিল এক কাপ কফি ঠোঁটে দিয়ে তৃপ্তি নিতে, কিন্তু বানাতে অলসতা লাগছিল। তার মধ্যে ইশারার এই ছোট খেয়ালটা প্রণয়ের হৃদয়ে বেশ আছাড় কাটে। সে এগিয়ে এসে কফিটা নিয়ে তৃপ্তি করে খায়। ইশারা রুমে এসে শুয়ে পড়ে। রাত পোহালেই তার মানুষরা অন্য কারো আঙুলে আংটি পরাবে, পবিত্র একটা বন্ধনে জড়িয়ে যাবে। তার মানুষ? না না, এটা ভুল। মানুষরা তাই না। মানুষরা আয়রা আপু, তা তো শুধু বান্ধবীর ভাই। ছোটবেলায় এই মানুষটাকে কতই না ভালো লাগতো। ভালো লাগা থেকে ভালোবাসা, এখন সব স্মৃতি হতে যাচ্ছে। এদের সাথে রক্তের সম্পর্ক না থাকায় যে সম্পর্ক হয়েছে তা অমূল্য। যাই হোক, ঘুমিয়ে পড়া ভালো। কাল অনেক কাজ করতে হবে, না হলে ফাহাদ ভাইয়ের রাস্ত রাখবেন না। দূর দূর সম্পর্কগুলো কেমন আপন আপন লাগে। চোখ বুজে শুয়ে আছে ইশারা, ঘুম আসছে না। মন বলছে বিয়েটা হবে না, কিন্তু মস্তিষ্ক বলছে এমন চাওয়াটাও অন্যায়। এক প্রকার দোটানা নিয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমায় ইশারা। সকাল থেকে চিল্লা চিল্লি শুরু হয়ে গিয়েছে। ইশারা কানে বালিশ চেপে ঘুমাচ্ছে। পিয়াসা এসে 6বার ডেকে গিয়েছে, তাকে তার কোনো হেলদোল নেই সে ব্যাপারে। মনের আনন্দে ঘুমাচ্ছে সে। এবার সাইয়ারা আর তিশা এসে ধমক দিতেই জেগে যায় ইশারা। তারপর বাধ্য মেয়ের মতো ফ্রেশ হয়ে সুইমিং পুল সাইডে চলে যায়। ঘড়ির কাঁটায় বাজে 11টা, অর্থাৎ সে এত বেলা পর্যন্ত ঘুমিয়েছিল। পুল এরিয়ায় যেতে ইয়ারোস্তাকে সাথে সাজানোর দায়িত্ব দিয়ে চলে যায়। এই পুরো জায়গা তার সাজাতে হবে। তার তো ভেবেই এবার ঘুম পাচ্ছে। অবশ্য করবে ও। বাকি আত্মীয় আসতে শুরু করেছে। তাদের আপ্যায়নে আছে সাইয়ারা আর তিশা আপু, ফাহাদ ভাই আর আফরাত ভাই বাজারে। রেহবান ভাই মিস্ত্রিদের সাথে বাইরের দিকটা সাজানোর কাজ করছে। রাতের আগেই সব শেষ করতে হবে। আরশ ভাই আর পিয়াসা গিয়েছে গ্রাম থেকে। পিয়াসার এক দাদি আসলো তাকে আনতে। প্রণয় ভাইয়ের বিয়ে উপলক্ষে প্রথম আসছেন তিনি, তাই তাকে পথ চিনিয়ে আনতে গিয়েছেন। যদিও বা রোদ খুব একটা নেই এখানে, 3 তলার ছায়া পড়ছে জায়গাটায়। অন্য পাশে বড় লিচুর গাছ থাকায় অতটাও সমস্যা নেই, কিন্তু জায়গাটা অনেক বেশি একা। সে কিভাবে করবে? সাত পাঁচ ভাবতে ভাবতে কাজে লেগে পড়ে। প্রথমে রেলিং দিয়ে সুন্দর করে মরিচ বাতিগুলো সাজিয়ে, এরপর ছোট ছোট ফুলগুলো দিয়ে দোলনা সাজাতে শুরু করলো সে। হঠাৎ ট্রেতে করে খাবার এনে দাঁড়ায় কেউ একজন। ইশারা ভাবে সাইয়ারা, তাই সে পেছনে না ফিরে বলে, টেবিলে রাখো, আমি খেয়ে নিব, এখন হাতে অনেক কাজ আমার। কিন্তু পেছনে ফিরতেই চমকে যায় সে। এই লোককে সে এই অনুষ্ঠানে আশা করেনি কোনোভাবেই। ইশারা, আপনি এখানে? মিরাজ নিমন্ত্রিত অতিথির মাগি। ইশারা মুখ সামলে কথা বলবেন। মিরাজ মুখ আর সামলাতে মন যাচ্ছে না। হ্যাঁ রে মাগি, তোর নাম তো বিয়ে করছে। আর তুই সেখানে সাজাতে এসেছিস? নাকি নামের বিয়ের আগ পর্যন্ত তুই? এতটুকু বলে বিচ্ছিরি ভাবে হাসতে থাকে মিরাজ। ইশারা, আপনি এখনই এখান থেকে চলে যান। কথাটার আগে কাঁপতে কাঁপতে বলে ইশারা। তার ঘৃণা হচ্ছে মিরাজকে দেখে, তার বমিও পাচ্ছে।
একটা মানুষ কতটা জঘন্য হলে এমন ধরনের কথা বলে? ইশারা আর কথা না বলে চলে যেতে নিলে মিরাজ হাতে থাকা প্লেটটা টেবিলে রেখে ইশারা হাত ধরে জোরে টান দেয়, তারপর এনে সামনে দাঁড় করিয়ে মুখটা শক্ত করে চেপে ধরে বলে, মিরাজ, তোর মায়ের মতো দেমাক দেখাস কেন? সত্যি কথাই তো বলেছি, চল বিছানায়, আমিও কম পারি না তোর নামের থেকে। কথাটা শেষ হতে পেছনে থেকে একটা বলিষ্ঠ হাত এসে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় মিরাজকে আমার কাছ থেকে, এরপর ইশারাকে সরিয়ে এনে পাশে দাঁড় করিয়ে ইচ্ছামতো রেহমান, প্রণয়, আফরার, ফাহাদ, আরশ মারতে থাকে। মারতে মারতে এক প্রকার যখন সে আধমরা তখন বাড়ির বড়রা এসে আটকায় তাদের। রেহমান আটকাবে না, আব্বু, এর ওর কলিজা ছিঁড়ে ওর মায়ের হাতে দেবো। ফাহাদ জানোয়ারের জিহ্বা ছিঁড়ে কুত্তাকে খাওয়াবো। ফুফু, মিরাজের মা, আমার ছেলে কি করেছে? দিশাই দেখুন কি করেছে, বলে সকলকে একটু আগের ঘটনাটার ভিডিও দেখায়। আমরা নিচের কাজ শেষ করে আসছিলাম ইস্যুকে সাহায্য করতে, দরজায় এসে দেখি এই জানোয়ারটা ইস্যুর সঙ্গে জঘন্য ভাষায় কথা বলছে। পিউ আগের ঘটনা আমাকে বলেছিল, তাই প্রমাণ রাখতে আমি ভিডিও করি আর পিউকে পাঠায় ভাইয়াদের ডাকতে, তারপর ভাইয়ারা এসে ইচ্ছামতো তুলে দেয়। তবে বিশ্বাস করেন আপনারা, বড়দের উদ্দেশ্য করে বলে এমন বিয়াদব ছেলে থাকার থেকে নিঃসন্তান হওয়া শতগুণে ভালো। আর আপনাকে বলছি, ফুফুকে উদ্দেশ্য করে, আপনার একার ছেলে না বুঝলেন, এনাদেরও ছেলে আছে যারা প্রকৃত অর্থে মানুষ এবং নারীদের সম্মান করতে জানে। আপনি এই যে তেড়ে আসলেন কি করেছে আমার ছেলে, তাতেই বোঝা যায় মিরাজ নামের জানোয়ারটা কোন গর্ভ থেকে জন্মেছে। ফাহাদ, তিশা, শান্ত হবন। তিশা না, ফাহাদ ভাইয়ার বলতে দাও। আমরা সবাই জানি ইস্যু আর রেহমান ভাই সৎ ভাই বোন। কিন্তু আপনি আর আঙ্কেল তো আপন ভাই বোন, ফুফু ওর বাবাকে। তাহলে কিভাবে পারলে এত জঘন্য শিক্ষা দিতে আপনার ছেলেকে, যে নিজের পরিবারকে সম্মান করতে পারে না? প্রণয়, এত কথার কি আছে, এ দুটোকে বিদায় করো। প্রণয়ের বাবা, চুপ থাকো বেয়াদব। দিশা, এটা হলো শাসন, যা বাবা মা সন্তান অন্যায় করলে তোদের জন্য প্রাপ্য থাকে। বাবা, ইশারার, বাচ্চারা রুমে যাও, বড়দের কথা বলতে দাও। ইশারা চুপচাপ দাঁড়িয়ে আছে জানালার কোনায়, তার আর ভালো লাগছে না, সে হাঁপিয়ে উঠছে। এভাবে কি সম্ভব? টিকে থাকা একদিকে প্রিয় মানুষটি অন্য কারো হয়ে যাবে চিরতরে, আর অন্যদিকে একটা হায়না খুবলে খাবার ধান্দায় চারপাশে ঘুর ঘুর করছে। দিশা এসে ইশারা মাথায় হাত বুলিয়ে দেয় আর পিয়াসাওকে জড়িয়ে ধরে। সাইয়ারা চুপচাপ বসে আছে, পুরনো কিছু স্মৃতি তার মনেও উকি দিচ্ছে। তখন সে নবম শ্রেণীর ছাত্রী, তখন শীতের ছুটিতে বেড়াতে আসে মিরাজ, আর তার মা সে সময় একদিন রাতে মিরাজ জোর করে সাইয়ারার রুমে গিয়ে ওর সাথে জবরদস্তি করতে থাকে। এক সময় কারো আসার শব্দ পেয়ে মিরাজ সাইয়ারার পায়ে ধরে অ্যাক্টিং করতে থাকে যেন তাকে উল্টো ধরে এনেছে সাইয়ারা। সেদিন সাইয়ারা মাকে তাকে দেখেনি এবং তারপর এক প্রকার তাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। এত জঘন্য অপবাদ নিয়ে সে বাড়িতে সাইয়ারা থাকতেও পারবে না, তাই হোস্টেলে উঠে ভাবে বাবা হয়তো তাকে আদর করে ফিরিয়ে নিয়ে যাবে, কিন্তু কাকি কাকা রেহমান ভাই ছাড়া কেউ তার সাথে যোগাযোগ করেনি, তার কাছে এগিয়ে যায়নি, তার মাথায় ভালোবেসে হাত বুলিয়ে দেয়নি। এই নিষ্ঠুর পৃথিবীতে তাকে তার বাবা মা একা করে দিয়েছে। সাইয়ারার ঘোর কাটে তিশার ডাকে, তিশা থেকে ইশারাকে স্বাভাবিক করতে বলে। মুখে কৃত্রিম হাসি টেনে এগিয়ে যায় সাইয়ারা ইশারার কাছে। আব্বুকে কাছে পেতে ঝাপটে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। তার এই কান্না একদম সহ্য হচ্ছিল না কারো। সকলের হাসি মুখটা গম্ভীর আর বিষাদে ছেয়ে যেতে থাকে। তখন ফাহাদ আর আফরাদ সকলকে নিয়ে ঘুরতে বের হয়। রাত 8টা, জমকালো আয়োজন ইতিমধ্যে শেষ হয়েছে। মিরাজ আর তার মা আছে, তাদের যেতে দেওয়া হয়নি, তবে তাদের খুব একটা গুরুত্ব কেউ দিচ্ছে না। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রণয় ও আয়রা একসাথে ছোট্ট স্ট্রেচারে উঠে বসে সকলে তাদের ছবি নিতে ব্যস্ত। আয়রা ভীষণ খুশি, অবশেষে ভালোবাসার মানুষটা তার হতে যাচ্ছে। দেখতে যেমন হ্যান্ডসাম বড়লোক বাবা, একমাত্র ছেলে বলে কথা। প্রণয়কে আংটি পরিয়ে দেয় আয়রা, এরপর প্রণয় আংটি পরায়। দুজনে একে অপরকে ভিন সাবেকিভাবে দেখতে থাকে। সকলে করতালি দিয়ে সাধুবাদ জানায়। এরপর সকলে যার যার মতো খাওয়া দাওয়া করতে থাকে, একে অপরের সাথে গল্প গুজব করে। অন্যদিকে ইশারা প্রণয়দের আংটি বদলের দৃশ্য দেখে সহ্য করতে না পেরে লোকজনের আড়ালে চলে যায়, পিয়াসার রুমে এসে দরজা আটকে ধরে শুয়ে পড়ে। তার কিছু আর ভালো লাগছে না, জীবনটা কেমন বিষাদে তেতো হয়ে উঠেছে। আর বুঝি সে খেয়ে খুঁজে পাবে না। কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই তার, যখন চোখ খোলে তখন মধ্যরাত 2:15। ইশারার পাশে পিয়াসা ঘুমিয়েছে। সে উঠে বাইরে আসে, কিছু ভালো লাগছে না তার। সুইমিং পুল সাইডে এসে বসে আছে পুলে পা ভিজিয়ে। এখনো এখানটা সুন্দর করে সাজানো। তখন তার পাশে এসে বসে রেহমান ভাই। রেহমান, কি রে, মন খারাপ? ইশারা, আমাকে দূরে কোথাও পাঠিয়ে দিবে ভাই, আমি ক্লান্ত। রেহমান, তুই চলে গেলে আমার কি হবে? ইশারা ক্লান্ত গলায় বলে,
ভাই পিয়াসিকে বলে দাও মনের কথা, মেয়েটা তোমায় বড্ড ভালোবাসে। আর তুমিও তো ওকে ভীষণ ভালোবাসো। সময় মতো না বললে হয়তো সেও যে অভিমান করে অন্য কারো হয়ে যেতে পারে। রেহবান মা তোকে খুব মিস করে। ইশারা আমিও মাকে খুব মিস করি। বাবাকেও মিস করি। বড় চাচা বড় চাচি, তোমাকে সবাইকে মিস করি। রেহবান তাহলে দূরে যেতে চাচ্ছিস কেন? ইশারা আমার আর ভালো লাগছে না কিছু। রেহবান বেশ ইন্টার পরীক্ষাটা দে, তারপর বাইরের দেশে পড়ার ব্যবস্থা করে দিব। ইশারা শান্তি দিলে ভাইয়া। পরের দিন সকালে প্রণয় এক বিরাট কাণ্ড ঘটিয়ে ফেলে, তাতে ইশারা দিশেহারা কি করবে সে এখন সময় মতো সব সামলাতে না পারলে যে বিপদে তাকে পড়তে হবে তা কল্পনাতীত। বিয়ের আগে কড়াভাবে পাত্র পাত্রীর দেখা সাক্ষাৎ নিষেধ করেছেন বাড়ির গুরুজনরা। শুধু ফোনে অডিও কলে কথা বলতে পারবে এমন অবস্থা জারি হয়েছে তাদের উপর, কিন্তু আমাদের প্রণয় মহারাজের রায়রা আপুর উপর এত ভালোবাসা জেগে উঠেছে যে সে বলে বেরিয়েছে ইশারাকে নিয়ে বিয়ের কিছু কেনাকাটা বাকি, তাই শপিং মলে যাচ্ছে। যাবার সময় বগল দাবা করে সেই ইশারাকেও নিয়ে বের তো হয়েছে, কিন্তু বেরিয়ে ঘটেছে আর এক বিপত্তি। তারা দেখা করতে যে শপিং মলে গিয়েছে কেন জানি বাড়ির সকলে ঘুরে ফিরে সেই শপিং মলে গিয়ে উঠেছে। এখন এই অবস্থায় ধরা পড়ে গেলে প্রণয় বলে দিয়েছে সেই ইশারার উপর দোষ চাপাবে যে সে একজন ইনোসেন্ট বাচ্চা, আলা বলে কিছু জানে না। যা করেছে ইশারা করেছে। এদের এমন বেখাপ্পা কাণ্ড দেখে আয়রা রেগে যায়। রাগটা অবশ্য আয়রার ইশারাকে দেখে হচ্ছে, কেন যেন সে এই মেয়েটাকে সহ্য করতে পারে না। শপিং মলের দ্বিতীয় তলার কফি শপে তারা দেখা করেছিল, সেখানে এসে উপস্থিত হয়েছে সাইয়ারা আর আফরাত। তাদের হাত থেকে বেঁচে তৃতীয় তলায় উঠে সামনাসামনি হতে হতে বেঁচেছে প্রণয়ের আব্বু ও ইশারার আব্বুর থেকে। এরপর লিফটে উঠতে গিয়ে দেখে যে ফার্স্ট ফ্লোর থেকে প্রণয়ের আম্মু, ইশারার আম্মু আর তাদের সেই গ্রাম থেকে আসা দাদিকে নিয়ে উপরে এসেছে। তারা তো মস্ত ঝামেলায় ফেঁসে গিয়েছে। এভাবে লুকোচুরি করে 2 ঘন্টায় তারা হাঁপিয়ে উঠেছে। আয়রা তো রেগেই খান খান। এবার তারা পালাতে গিয়ে আয়রা পড়ে যায় শপিং মলের ফ্লোরেতে, দেখে ইশারা তাকে তুলতে এগিয়ে গেলে প্রণয় পেছনে থেকে দাঁত বের করে হো হো আওয়াজ তুলে হেসে দেয়। এতে আয়রা অপমানিত বোধ করে আর রাগ করে চলে যায় সেখান থেকে। এরপর ইশারা রেগে প্রণয়ের সামনে দাঁড়ালে প্রণয় তখনও হাসতে থাকে। তারপর যখন ইশারা তাকে কথা শোনাতে থাকে তখন প্রঞ্চের হুঁশ ফিরে এসে তার হবু বউকে রাগিয়ে দিয়েছে। তাই সে একটু ভয় পেয়ে যায়। তারপর সে ভাবে এত মানিয়ে নেবে কথা বলে। তাই ইশারাকে বলে বাদ দিও, চলো বাসায় যায়, আর যা কাণ্ড হলো আমার পা দুটো শেষ। গায়ে হলুদের দিন সকাল সকাল বাড়িতে হাজির হলো একগুচ্ছ মেহমান। এত মানুষের চাপে রুম খুঁজে পাওয়া মুশকিল। কোথায় তৈরি হবে বুঝতে পারছে না ইশারা। তখন কাপড় নিয়ে এই ঘর ও ঘর ছুটতে দেখে প্রণয়ের মা তাকে বলে ছুটে বেড়াচ্ছ কেন? ইশারা আলা বলে মুখ করে বলে আমি তো তৈরি হওয়ার জন্য রুম খুঁজে পাচ্ছি না। প্রণয়ের মা বলে দ্বিতীয় তলায় প্রণয়ের জন্য একটা রুম আছে। ওখানে কেউ যায় না, একেবারে কোনার সাইডের পাশের রুমটা, তুমি ওখানে যাও। ইশারা ওর সম্মতি জানিয়ে চলে যায়। রুমটা বেশ বড়, হয়তো নতুনভাবে রং করানো হয়েছে। ইশারা গিয়ে বেলকনির গ্লাসটা সরিয়ে দিয়ে বাইরের বাগান দেখে। দারুণ লাগছে সবটা। ইশারা মনে মনে ভাবো এই বেলকনিতে কয়েকটা শিউলির বনসাই লাগাবে। তারপর তার খেয়াল আসে এটা প্রণয়দের বাড়ি আর এটা প্রণয় ও তার হবু বউয়ের রুম। একটা দীর্ঘশ্বাস ছেড়ে কাপড় পাল্টে আয়নার সামনে দাঁড়ায়। এতক্ষণে ঘরের অন্ধকারটা বেশ কমে গিয়েছে, এবার তার নজরে এলো বিছানায় কেউ শুয়ে আছে। তা দেখতে পেয়ে সে চিৎকার করে উঠে ইশারা। সাথে সাথে ঘুমন্ত ব্যক্তিও ধরফর করে উঠে বসে, সেও চিৎকার দিয়ে সামনে তাকিয়ে ইশারাকে এমন ওড়না ছাড়া দাঁড়িয়ে থাকতে দেখে আরো জোরে চিল্লায় ওঠে। দুজনেই একসাথে থমকে দাঁড়িয়ে থাকে। প্রণয় ওড়নাটা গায়ে জড়াও। ইশারা আপনি এখানে কেন? ওড়না জোড়াতে জোড়াতে বলল। প্রণয় ভাবলাম সারা বাড়িতে মানুষ এখানে একটু ঘুমিয়ে নেয়। মাথাটাও ব্যথা করছিল। ইশারাও। প্রণয় আমি তো ঘুমিয়েছিলাম, কিন্তু তুমি এমন ভূত দেখার মতো চিল্লালে কেন? ইশারা আসলে আমি ভেবেছিলাম এ ঘরে কেউ নেই। প্রণয় হ্যাঁ তারপর? ইশারা তাই আমি এখানে কাপড় পাল্টাতে এসেছিলাম। প্রণয় তার মানে তুমি কাপড় পাল্টাচ্ছিলে? ইশারা দয়া করে কাউকে কিছু বলবেন না। আমি জানতাম না আপনি এখানে। আপনিও কিছু দেখেননি। দৌড়ে খাটে গিয়ে প্রণয়ের মুখে হাত দিয়ে তা বন্ধ করে দিয়ে আকুতি স্বরে বলে। প্রণয় আচ্ছা আচ্ছা ঠিক আছে বলবো না। কিন্তু কপাল যে সব সময় অনুকূলে থাকে না। ইশারাকে যখন প্রণয়ের মায়ের রুমে পাঠায় তার পিছু পিছু এসেছিল মিরাজ। কিন্তু সুযোগের অভাবে কিছু করতে পারছিল না। কিন্তু এখন প্রণয় ও ইশারাকে একসাথে দেখে সে ফটাফট করে একটা ছবি তুলে নিয়ে নিচে চলে যায়। তার গায়ে হাত তোলার স্বাদ সে শুধু আসলে তুলে ছাড়বে।
মনে মনে এমন ভাবতে ভাবতে বিচ্ছিরি এক হাসিতে অতল প্রশস্ত করে। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে, অনেকক্ষণ প্রণয়ের অনেক বন্ধু এসেছে, সকলে তত্ত্ব নিয়ে যাবে মেয়ের বাড়ি। এতে গ্রামীণ ঐতিহ্য, শহরে এমন হয় না। গ্রাম থেকে আসা ফুলি দাদির ইচ্ছা এই অনুষ্ঠান করা। কিন্তু বিপত্তি বাঁধিয়েছে, পিয়াসা হলুদের বাটি কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না। সকলে খোঁজাখুঁজি এর পর্যায়ে তা পায়। সকলে একে একে হলুদ দিয়ে যায়। যখন ইশারার হলুদ দেওয়ার সময় আসে তখন মিয়াজ প্রণয়ের বন্ধু এসে ইশারার হাতের সামনে তার মুখটা পেতে দেয়, যা ধরুন ইশারার হাতের হলুদ তার মুখে লেগে যায়। ইশারা বিস্ময় নিয়ে মিয়াজের দিকে তাকালে সে মৃদু হাসি উপহার দেয়। ইশরা বিরক্ত হয়। অন্যদিকে মিরাজ তার তোলা ছবিগুলো কৌশলে আয়রার ফোনে পাঠিয়ে দেয়। ছবিগুলো তেমন সমস্যায় না হলেও দুইটা ছবিতে আছে যেখানে ইশারা প্রণয়ের ঠোঁটে হাত দিয়ে আটকে রেখেছে। আয়রা ছবিগুলো দেখে মিরাজকে ফোন করলে মিরাজ বানিয়ে বানিয়ে ইশারার সম্বন্ধে আজে বাজে কথা বলতে থাকে। আয়রাও হয়তো বিয়েটা ভাঙার সুযোগ খুঁজছিল, করান আয়রার একজন বিদেশি পাইলটকে ভালো লেগেছে, কিছুদিন যাবৎ কথা হচ্ছে তার সাথে। সেদিন অবশ্য নিজের ঘাড়ে দোষ নিয়ে বিয়েটা ভাঙার কথা বলতে শপিং মলে গিয়েছিল। কিন্তু সব গন্ডগোল হয়ে গেল। কিন্তু আজ এই ছবিগুলো তার ঘাড় থেকে দোষ নামিয়ে প্রণয়ের ইশারার ঘাড়ে দিয়ে আচ্ছা মতো কেটে পড়া যাবে, কিছুটা বেচারি ভাবও নেওয়া যাবে। মিরাজ তাতে বাদশাহ এসে বলে বিয়ের দিন কবুল বলার আগ মুহূর্তে প্রণয়কে অপমান করে, তারপর বিয়ে ভাঙতে না হলে সে তাকে সাহায্য করবে না আর আসল সত্যতা প্রণয়কে বলে দেবে। আয়রা বুঝে যায় মিরাজ শয়তান কিসিমের লোক। তাই সে ফ্যাসাদ ঘাড়ে না নিয়ে রেডি হয়ে যায়। হুল্লোড় করতে করতে প্রণয়ের গায়ে হলুদ শেষ হলে তত্ত্ব নিয়ে সকলে বেরিয়ে পড়ে আয়রাদের বাড়ির উদ্দেশ্যে। প্রতিমধ্যে ট্রাফিকে আটকে ব্যবসা গরমে সকলের নাজেহাল অবস্থা। তখন মিয়াদের কথায় গানের কলি খেলা শুরু হয়। ট্রাফিকের মধ্যে আটকে থেকে এমন গান বাজনার আওয়াজ নতুন নয়, প্রায় সময় বিয়ের গাড়িগুলো এভাবে গান বাজনা করে। অবশেষে 1 ঘন্টা টানা জ্যাম পার হয়ে আয়রাদের বাড়িতে পৌঁছালো সকলে। সেখানে আয়রাকে হলুদ মাখিয়ে হই হুল্লোড় করে আবারও বাড়ির পথে পা বাড়ালো সকলে। বাসায় ফিরে ক্লান্ত বিধ্বস্ত মুখগুলো কোনরকমে দানা পানি মুখে দিয়ে ছুটল বিছানায়। বাজে রাত 2টা, এখন না ঘুমালে কালকে আর ছেলেগুলোর শখে নারীদের ইমপ্রেস করা হবে না। সকলে ঘুমিয়ে কাঁদা, চারিদিকে একটা বিয়ে বিয়ে আমেজ হলেও এখন নিস্তব্ধ, ইশারার ঘুম আসছে না। পা বাড়ায় রান্নাঘরের দিকে, একটু চা কফি হলে রাতটা পেরিয়ে যাবে। একবারই কালকে রাতে আরাম করে ঘুমাবে আর যায় না। ইশারা ভাবে, অবশ্য রাত পোহালে আমার শখের পুরুষ তার শখের নারীর বৈধ সম্পত্তি হয়ে যাবে। আর আমার জন্য হবে এক ভয়ঙ্কর পাপ। আজও প্রণয়ের ঘর থেকে আলো আসছে। ইশারা গিয়ে উকি দিতে দেখে লোকটা ল্যাপটপে কাজ করছে, তাই ইশারা নিজের জন্য করা কফিটা তার সামনে রেখে নীরবে চলে যায় তার রুমে। কফি এখন তার গলা দিয়ে নামবে না। সে রুমে এসে এপাশ ওপাশ করতে থাকে। প্রণয়ের রাত জেগে কাজ করাটা অবকাশ। অবশ্য তার কাজই এমন, একদিনের কাজ জমালে কমপক্ষে 4 দিন গাধার খাটুনি খাটতে হয়। তখন রাতে একটু উষ্ণ কফি বড্ড তৃপ্তি দেয়। আগে সে নিজেই বানাতো, কিন্তু এই 2 সপ্তাহে ইশারা না চাইতেন কিভাবে যেন সব বুঝে যায়। তাদের মাঝে এই টাইমে কথা না হলেও ইশারা রোজ দেখে তার প্রয়োজন মতো সময়ে কফি দিয়ে যায়। কোন কথা বলে না আসে দিয়ে চলে যায়। প্রণয় ব্যাপারটা বেশ উপভোগ করে, কফিটা দারুণ বানায় ইশারা। কালকে থেকে এই কফিটা আর সে পাবে না ভাবতেই মনটা কেমন শূন্যতা অনুভব করলো। এরপর আবার আয়রার কথা ভাবতেই মুখী হাসিটা ফুটে ওঠে ঠোঁটের কোণায়। প্রণয়ের সাথে আয়রার সম্পর্ক বিসিএস এর প্রস্তুতি নেওয়ার সময়। তখন থেকে ভালো লাগা, কথা বলা, বন্ধুত্ব, খুশুটি। একসময় আয়রা ভালোবাসা নিবেদন করে প্রণয়কে। প্রণয়ের ও মনের কোণে আয়রা বেশ পাকাপোক্ত সম্পত্তি করে নিয়েছিল। এরপর দীর্ঘ 2 বছরের অপেক্ষার অবসান কাল। প্রণয়ের মনটা খুশিতে ভরে ওঠে, তার শখের নারী তারই আধাঙ্গিনী হতে চলেছে। কয়েক প্রহরের অপেক্ষা। অন্যদিকে আয়রার সমস্ত পরিকল্পনা কার্যকর করা হয়ে গিয়েছে। ইশারা জানালা ধরে দাঁড়িয়ে আছে, ম্লান চাঁদটার দিকে তাকাতে কষ্ট হচ্ছে না। কিন্তু অন্তরটা অস্থিরতায় ভরে উঠেছে কেন যে সে এতটা ভাবলে প্রণয়কে নিয়ে খুব কি দরকার ছিল ভালোবাসার? ভালোবাসা অন্যায়? ইশারা আকাশের দিকে তাকিয়ে একমনে বলে ওঠে, আল্লাহ থেকে ভালোবাসি, তোমার থেকে বেশি তো নয়। তুমি তাকে আমার জন্য কল্যাণকর মনে করলে আমি কখনোই নিরাশ হব না, কিন্তু সে তোমার পছন্দের না হলে তাকে আমি কখনো পাবো না। তুমি আমার আল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট। আর তুমি খুশি হয়ে যা আমাকে দেবে তাই আমার জন্য যথেষ্ট। আমিন। বিক্ষিপ্ত মনটাকে কিছুটা সান্ত্বনার ওষুধ খাওয়ানো গিয়েছে, তাই বিছানায় গিয়ে শুয়ে পড়ে ইশারা। পিয়াসাকে জড়িয়ে ধরে চোখ বুজে নেয়। কিছু সময়ের ব্যবধানে তলিয়ে যায় ঘুমের দেশে। মিরাজ নিজের রুমে পায়চারি করছে আর ভাবছে কালকে সেই মা মেয়েকে ইচ্ছামতো অপদস্থ করবে, সাথে প্রণয়কে।
কালকে তার মনে সুপ্ত গুপ্ত ইচ্ছাগুলো পূরণ হয়ে যাবে। ভাবতেই ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি স্থান পায়। কবুল বলার ঠিক আগ মুহূর্তে প্রণয়ের গালে তার চড় বসায় আয়রা। তারপর মুখের সামনে কিছু ছবি ছুঁড়ে দিয়ে তাকে তিরস্কার করা শুরু করে। এক পর্যায়ে ছবিগুলো সকলের নজরে আসে, তখন প্রণয়ের পরিবারের লোক ও ইশারার পরিবারের লোক ভেঙে পড়ে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সামনে মুখ দেখানো দায় হয়ে পড়ে। আয়রা ও তার পরিবার তৎক্ষণাৎ সেই আসন ত্যাগ করে। পরিবারের সকলে থমথমে মুখে বসে আছে। তখন ওই দাদির কথা, ইশারা আর প্রণয়কে বিয়ে দিতে চাইলে প্রণয় বাদশাহ এসে বারবার বলে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, তখন ইশারাও কান্নাকাটি করে তার বাবা আর বড় চাচার পায়ে জড়িয়ে ধরে তাকে যেন সত্য নয় জেনে এত বড় একটা শাস্তি না দেওয়া হয়। ইশারার মা তাকে মারতে শুরু করে, এই কথা শুনে সকলে নিস্তব্ধ হয়ে ব্যাপারটা দেখছে। তারপর ওকে এগিয়ে গিয়ে আটকাচ্ছে না। রেহবান আর সাইরা বাইরে একটু কাজে গিয়েছিল, তারা কিছু জানে না। এসে ইশারাকে মার খেতে দেখে দুজনেই আগলে নেয় তাকে। কি হয়েছে জানতে চাইলে মিরাজ পেছন থেকে সামনে এসে নিজের অশ্রাব্য ভাষায় জঘন্যভাবে পুরো ঘটনাটা তাদের বলে। রেহবান ও সাইয়ারা এক চুল পরিমাণও বিশ্বাস করে না। পিয়াসা রোটানায় পড়ে যায়, সে জানে তার ভাই তার প্রিয় বান্ধবীকে এমন করতে পারে না জীবনেও, তাই সেও এগিয়ে তাদের পাশে দাঁড়ায়। তখন ইশারার মা বলে, মা, যদি ইস্যু আমার গর্ভের সন্তান হয় আর আমি তার মা হই তবে সেই বিয়ে করবে। আমার শেষ কথা। এই কথা শুনে ইশারা কেঁদে ওঠে। প্রণয়ের ইচ্ছার গুরুত্ব কেউ দিল না। এক প্রকার জোর করে তাদের উপর এই সম্পর্কটা চাপিয়ে দেওয়া হলো। বিয়ে হয়ে গেল তাদের শরীয়ত মোতাবেক। এখন রেজিস্ট্রি করা বাকি। রাত 2টা। প্রণয়ের ঘরে সেই বারান্দাটায় গুটিসুটি হয়ে শুয়ে আছে ইশারা। 4 ঘন্টা আগেই তার বিয়ে হয়েছে তার শখের পুরুষের সাথে। কিন্তু তার স্বপ্নের বিয়েটা ঠিক তার কপালে জুটেনি, যা জুটেছে তা হলো একরাশ শরীর গুলিয়ে ওঠা ধিক্কার। সে কোন পাপের পাপী তা সে নিজেও জানে না বললেই চলে। বিয়েতে কবুল বলার পরপরই তার বাড়ির সকলে চলে গিয়েছে ফিরে। যাবার সময় সাইয়ারা আর রেহবান প্রচুর কেঁদেছে, কিন্তু মায়ের কড়া দৃষ্টির সামনে তাদের স্নেহ মায়া টিকতে পারেনি। তারা চলে যেতেই প্রণয়ের বাবা মা ঘরের দরজা দিয়েছেন। পিয়াসা ইশারাকে নিয়ে এসে প্রণয়ের ঘরে দিয়ে গিয়েছে। তখন রাত 12টা। ইশারা কেঁদে কেটে একাকার হয়ে প্রণয়ের বিছানাতেই ঘুমিয়ে পড়ে হঠাৎ ঘুমের মাঝে হাতে প্রবল টান অনুভব হয়। ঘুম ছুটে গিয়ে আতঙ্কিত হয়ে চোখ মেলে তাকায় ইশারা, তার হাত পা কাঁপছে। পরানটা লাফালাফি শুরু করেছে। তৎক্ষণাৎ তার গালে ঠাস ঠাস করে চড় মেরে বারান্দার দিকে এক প্রকার ছুঁড়ে মারে তাকে। এরপর কণ্ঠে তীব্র রাগ নিয়ে বলে, প্রণয়, তোকে ডিভোর্স দিতে গেলে 6 মাস সময় লাগবে, ততদিন এই বারান্দায় থাকবি তুই। কতটা ভালো ভাবতাম তোকে। আর তুই কি করলি? নিজের ইজ্জত এভাবে সবার সামনে নোংরা করলি, সাথে আমার ভালোবাসার মানুষটাকেও কেড়ে নিলি তুই। ইচ্ছা করে তুই সেদিন ওই ছবিগুলো তুলতে রুমে এসেছিলি, তাই না? আমিও বা কত বোকা তোকে বিশ্বাস করে নিলাম। মন তো চাচ্ছে তোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলি। শুধুমাত্র তোর জন্য আয়রা আমাকে ভুল বুঝলো। ইশারা, আপনার সাথে আমিও তো ভুগছি, একা তো আপনি এই দোষে সাজা পাচ্ছেন না, তাই না? প্রণয়, একটা কথা বলবি না তুই? আজ থেকে তুই ওই বারান্দাতেই থাকবি। ছি, কত নোংরা আর নিত তুই। ইশারা, আমি কালকেই হোস্টেলে চলে যাব, আপনি ভাববেন না। প্রণয়, তোর মা আর আমার মা বাবা সেটা হতে দেবে না, তাই 6 মাস চুপচাপ এখানে পড়ে থাক, না হলে তোকে খুন করে আমি জেলে যাব। কথাটা বলে প্রণয় 2টা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। ইশারার ঘুম তো সেই কখনোই পালিয়েছে। একগুচ্ছ ঠান্ডা বাতাসে ইশারার ভাবনায় ছেদ ঘটে। প্রণয় অথই ঘুমের রাজ্যে হারিয়েছে। ইশারা ক্লান্ত আর সে পারছে না, সে এত বিষাক্ততা তার জীবনে আর নিতে পারছে না। তার ভীষণ দম বন্ধ লাগছে। তাই সে উঠে দাঁড়ায়, হেঁটে রুম থেকে বেরিয়ে পিয়াসার কাছে যায়। পিয়াসার দরজায় নক করতে এসে দরজা খুলে দেয়। ইশারার এমন এলোমেলো চুল, দুগালে 5 আঙুলের দাগ আর ফোলা ফোলা চোখ দেখে ভীষণ কষ্ট হয় পিয়াসার। সে জানে তার ভাইয়ের জন্যই এমন হয়েছে। পিয়াসা ইশারার দিকে এগিয়ে আসতেই ইশারা কান্নায় ভেঙে পড়ে। পিয়াসা তাকে শান্ত করে। এরপর রান্নাঘর থেকে খাবার এনে খাইয়ে দেয়, তারপর ওকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে ঘুমিয়ে পড়ে দুজনে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রণয়ের রুমে চলে যায় ইশারা। সে মনে মনে ভাবে সে যে নির্দোষতা প্রমাণ করে, তারপর সে চুপিসারে চলে যাবে এই দুই পরিবার ছেড়ে। এখানে তার মানসিক শান্তির মৃত্যু ঘটছে তিলে তিলে, সে বুঝি মানসিক রোগীতে পরিণত হচ্ছে। ফজরের নামাজ আদায় করে এসে রান্নাঘরে যায়। সকলের জন্য নাস্তা বানায়। এরপর টেবিলে রাখতে রাখতে পিয়াসাকে বলে সকলকে ডেকে আনতে। পিয়াসা গিয়ে সকলকে ডাকে, কিন্তু প্রণয় ওঠে না। ইশারার সাথে তার শ্বশুর শাশুড়ির কথা বলছে না দেখে ইশারা নিজে যেচে যেচে কথা বলল।
তবে তার দাদি শাশুড়ি তাকে বেশ উৎসাহ দিল সব কাজে। পিয়াসাও তাকে অনেক সাহায্য করলো। দুপুরের পর ঘুম ভাঙে প্রণয়ের। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাওয়ার সময় তার চোখ যায় রান্নাঘরে মায়ের পাশে সবুজ রঙের বেগুনি পাড়ের শাড়ি পরে ব্যস্ত হাতে কাজ করছে এক মায়াবী রমণী। মুখের দিকে ফিরতেই বিতৃষ্ণায় ভরে গেল প্রণয়ের মুখটা। সেই ইশারাকে এভাবে আশা করেনি মোটেই। ভেবেছিল অমন আচরণের পর সে চলে যাবে, কিন্তু উল্টো রান্নার কাজ করছে সেজে গুজে। কিছুক্ষণের মধ্যে ইশারা একে একে সব খাবার টেবিলে এনে রাখে। এরপর সকলে খাবার খেতে বসে। পিয়াসা আর দাদি ছাড়া কেউ কথা বলছে না ইশারার সাথে, কিন্তু সে সকলের সাথে কথা বলছে। সব এগিয়ে দিচ্ছে, কিছুটা ছেছাড়ামি বলা চলে। প্রণয় খাবার শেষে উঠে চলে যায়। ইশারা সব গুছিয়ে রেখে নামাজ আদায় করে বারান্দায় সুন্দর করে কিছু কুশন আর জাজিম পেতে একটা মোটামুটি থাকার ব্যবস্থা করে নেয়। যেহেতু বারান্দাটা বেশ বড় আর বৃষ্টির পানি আসে না, রোদের তাপও খুব একটা গায়ে লাগে না, তো থাকতে সমস্যা হবে না, শুধু ঠান্ডা লাগবে একটু রাতে। সে চাইলে পিয়াসার কাছে থাকতে পারত, কিন্তু সে চায় না তার শ্বশুর শাশুড়ির কোনভাবে আপসেট হোক বা কারো প্রশ্নের সম্মুখীন হোক। প্রণয় রুমে এসে বিরক্ত হলো ইশারা উপস্থিতিতে, কিন্তু সে নিরুপায়। 6 মাস থেকে ইশারাকে সহ্য করতেই হবে, কিছু করার নেই। সব কাজ শেষে বিকেলে ইশারা আর পিয়াসা যায় দাদিকে নিয়ে ছাদে গল্প করতে। সপ্তাহ 2 পেরিয়েছে, ইশারার উপর তার শ্বশুরের অসন্তোষ দূর হয়েছে, তিনি মেনে নিয়েছেন বললেই চলে। দাদি চলে গেছেন 2 দিন আগে। ইশারা আর প্রণয়কে বারবার যেতে বলেছেন গ্রামে বেড়াতে। আজ সকালে প্রচুর কাজের চাপ ছিল। ইশারা এসে ছাদে ছোট একটা বাগান করবে বলে শ্বশুরের থেকে অনুমতি নিয়েছে। বাগান করার জন্য প্রয়োজনীয় সব জিনিস সে কিনে নিয়ে এসেছে রহিকে দিয়ে। রহি হলো নতুন কাজের লোক, আগে ছিল না, তার শ্বশুর আনিয়েছে। সে কাজে ভীষণ পটু আর প্রচুর কথারও তার মুখ অনর্গল চলতেই থাকে। পিয়াসা, রহি আর ইশারা মিলে আজ ছাদে টব বসিয়েছে, মাটি বানিয়েছে, এরপর সব প্রস্তুত করে রেখে এসেছে। কাল চারাগুলো বাজার থেকে এনে লাগালেই হবে। রুমে এসে দেখে প্রণয় অফিসের কাজ করছে। চোখ মুখ শুকনো। ইশারা নিচে গিলে 1 কাপ কফি করে নিয়ে আবার রুমের দিকে ছুটল। এসে প্রণয়ের কাছে কফিটা রেখে নিজের বারান্দায় গিয়ে গায়ে এলিয়ে দিল। এখন শীতের শুরু, রোদ্দুর মন্দ লাগে না এই সময়, বরং ভালোই লাগে। এই তাপহীন রোদ উপভোগ করা যায়। বারান্দার একপাশে সে সত্যিই বনসাই শিউলি ফুলের 3টি গাছ বড় বড় টবে লাগিয়েছে। রোজ সকালে ঝরা ফুলগুলো কুড়িয়ে নিয়ে সকলের রুমে রুমে দিয়ে আসে। সারা বাড়িতে শিউলি ফুলের সুবাসে মোমো করে। সকলের ব্যাপারটা ভালোই লাগে। প্রণয়ের চোখে কয়েকবার ইশারাকে দেখে মেয়েটা সেদিনের পর তার সাথে আর কথা বলে না, কিন্তু কেমন করে যেন তার মনের ভাষা পড়ে ফেলে। যখন মন তার উপর নরম হতে চায় তখনই মনে পড়ে যায় আয়রার কথাগুলো। বড্ড যন্ত্রণা শুরু হয় বুকের মাঝে। বিয়ের 3য় দিন সকালে প্রণয় বাইরে যাওয়ার সময় ইশারা তার দিকে 1 কাপ কফি এগিয়ে দিলে প্রণয় রেগে যায়। ব্যাপারটা এমন যে যখন ইশারা রান্নাঘরে ছিল আয়রা তাকে ফোন করেছিল। প্রথমত ফোন তুলতে মন চায়নি, কিন্তু বেহায়া মন বলেও তো একটা ব্যাপার আছে নাকি। সেই জন্যই ফোনটা ধরে। আয়রা তো কেঁদে কেটে নিয়ে বিনিয়ে সব দোষ ইশারার উপর চাপায় আর ভালোবাসার কসম দিয়ে ফিরে আসতে চায়। সাথে ইশারার সম্পর্কে কিছু আপত্তিকর কথাও বলে সে। ভালোবাসার মানুষের মুখের বলা মিথ্যা ও মাঝে মাঝে সত্যি মনে হয়। ঠিক তেমনই প্রণয়ের ও আয়রার প্রতি ছিল এক আকাশ সমান বিশ্বাস। সেই বিশ্বাস থেকেই সেদিন ইশারাকে প্রচুর আঘাত করেছিল সে। গরম কফির কাপটা ছুঁড়ে দিয়েছিল তার দিকে, শাড়ির ভাঁজ ভেদ করে গরম কফি অনেকটাই গিয়ে লেগেছিল পেটে আর বুকে। যন্ত্রণা অনুভব হতেই 2 কদম পিছনে সরে যায় সে। অবাক চোখে প্রণয়ের দিকে তাকাতেই প্রণয় তার উপর প্রহার শুরু করে। একের পর এক আঘাত সহ্য করতে না পেরে ইশারা ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দেয়। সে কান্না করে দেয়। কেন সহ্য করবে সেই সব? কি লাভ তার যে ভুল দোষী করেনি, তার সাজা সে কেন পাবে? সে চলে যাবে এমনই ইচ্ছা মনে মনে ব্যক্ত করে, কিন্তু সে যেতে পারেনি। চলে গেলে দেশে হেরে গেল। সে তো দোষী নয়, তবে কেন সে পালাবে? সে আসল দোষীকে সবার সামনে এনে তবে এখান থেকে চলে যাবে। তবে প্রণয়ের সাথে আর সে কথা বলবে না। সেই থেকে কথা আর হয় না। সেদিন মারার পর থেকে প্রণয় মনে মনে অপরাধ বোধও ভুগছে। রাতে প্রণয় সে অনেক রাত করে বাড়িতে টেবিলে তার জন্য খাবার ঢাকা দেওয়া ছিল, সে সেদিকে এগিয়ে গিয়ে দেখে পাশেই ইশারা টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছে। সে নিঃশব্দে খাবার খেয়ে উঠে যায়, এরপর রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। ইশারার হঠাৎ ঘুম ভাঙলে দেখে প্রণয় খেয়ে নিয়েছে, তাই সে সব পরিষ্কার করে রুমে এসে তার জায়গাতে ঘুমিয়ে পড়ে। ইশারা শুয়ে পড়তেই ঘুমিয়ে যায়, কিন্তু বারান্দার থাই গ্লাস আটকানো আর রুমে হিটার চালানো বিধায় ইশারা পা অব্দি কাঁথা টেনে ঘুমাচ্ছে। প্রণয় তার দিকে তাকিয়ে আছে।
মন চায় না এই মেয়েটাকে এতটা দোষী মানতে, কি সে যে অপরাধ করেছে তার তো ক্ষমা হয় না। প্রণয় খেয়াল করে ইশারার উদর খানিকটা উন্মুক্ত শাড়ি সরে গিয়েছে, খানিকটা জায়গা কালচেটে হয়ে আছে। ধোয়া ওঠা কফিটা এখানেই লেগেছে, বুঝতে বাকি নেই আর। এমন করা উচিত হয়নি, তার সে অন্যায় করে ফেলেছে। বিছানা থেকে উঠে ধীরে ধীরে ড্রয়ার খুলে মলম বের করে নিয়ে এসে ইশারার পাশে বসে উন্মুক্ত উদরের দিকে তাকিয়ে দুবার চোখ সরিয়ে নেয়। এর পরপরই সে নিজের মন মস্তিষ্কের যুদ্ধে লিপ্ত হয়। মন বলে, আরে তোরই তো বউ, খারাপভাবে তো ছুঁয়ে দিচ্ছিস না ওর কাছে, একটু সাহায্যই তো করছিস। মস্তিষ্ক বলে, কিসের বউ মানিস তুই ওকে বউ? যখন কদিন পর ছেড়েই দিবি, এখন এত দরদ দেখানোর কি আছে? অবশেষে মন মস্তিষ্কের ঠেলায় মন জিতে গেল। তর্জনী ও বৃদ্ধা আঙুলের সাহায্যে শাড়ির আঁচলটা আর একটু সরিয়ে সাদা চামড়ার উন্মুক্ত উদরে তর্জনীতে মলম নিয়ে ধীরে ধীরে সমস্ত পোড়া জায়গাতে মলম লাগিয়ে দেয়। ইশারা প্রতিবার ঘুমের মাঝে নড়ে উঠেছে, কিন্তু ক্লান্ত শরীরে আর ঘুমটা ভাঙেনি। মলম লাগানো শেষে শাড়ির আঁচল ঠিক করে দিয়ে সে উঠে আসে। জায়গা মতো মলমটা রেখে শুয়ে পড়ে। সন্ধ্যায় নাস্তা বানানোর সময় দরজায় কলিং বেল বাজতে থাকলে একরকম অতিষ্ঠ হয়ে দরজা খুলে দেয় ইশারা। সামনে দাঁড়ানো একজন মাঝবয়সী ভদ্রলোক ইশারা তাকে সালাম দিয়ে কাকে চায় জানতে চাইলে লোকটি ইশারার শাশুড়ির কথা বললে সে তাকে ভেতরে আসতে দেয়। শাশুড়ির রুমে গিয়ে ভদ্রলোকের বর্ণনা দিলে সে লোকটির সাথে কথা বলতে চলে যায়। ইশারা তাদের জন্য নাস্তা নিয়ে আসে। লোকটিকে পরিবেশন শেষ করে শাশুড়িকে পরিবেশন করে। এরপর সে চলে যায়। সকলের রুমে নাস্তা পৌঁছে দিয়ে রুহি, সে আর পিয়াজা যায় ছাদে। সকালে লাগানো কাজগুলো নিয়ে গবেষণা করতে করতে নাস্তা সাজছে তিনজনে। চাল কুমড়ো, লাউ, সিম, বরবটি, শসা, ধনিয়া পাতা, টমেটো, বেগুন, ঝাল, আর কিছু পেঁয়াজ লাগিয়েছে। এগুলো বেশ বড় গেছে, মাসখানেক লাগবে না গেছে ফল আসতে। এরপর সকলে নিচে আসে। ইশারা আর পিয়াজা পড়তে বসে তখন দরজায় নক করে প্রণয়। ইশারাকে ডাক দেয় সাথে আসতে বলে জরুরি কাজ আছে। চোখ মুখে তার রাগ স্পষ্ট, আবার কি গায়ে হাত তুলবে প্রণয় কাপুরুষের মতো? সেদিন প্রণয় গায়ে হাত তোলেনি, তবে ইশারাকে দারুণভাবে অপমান করেছিল। কারণ এরা বলেছিল ইশারা নাকি তাকে রোজ হুমকি দেয় যাতে সে দূরে কোথাও চলে যায় প্রণয় আর তার জীবন থেকে। সেদিন রাগের দাপটে প্রণয় মুখটা লাল হয়ে গিয়েছিল, চোখে মুখে শুধু হিংস্রতা। ইশারা কয়েকবার নিজের পক্ষে যুক্তি দেখিয়েছিল, কিন্তু প্রণয় তা বিশ্বাস করেনি। ইশারা প্রণয়ের এমন আচরণে সেদিন এতটা কষ্ট পেয়েছিল যে সে ভেবেছিল মরে যাওয়া তার জন্য বড্ড ভালো। কিন্তু পারেনি। সে যদি এই দোষগুলো ঘাড়ে নিয়ে মারা যায় তবে সেই আসল অপরাধী পার পেয়ে যাবে। ইশারা মরার সিদ্ধান্ত বাদ দেয় আর এখন থেকে যা হবে তা সে উপভোগ করবে বলে ঠিক করে। বিয়ের প্রায় 1 মাস কেটে গিয়েছে, শ্বশুর শাশুড়ির সাথে ইশারার ভাব হয়েছে, শুধু হয়নি প্রণয়ের সাথে। এই 1 মাসে প্রণয়ের সাথে ইশারার কথা কাটাকাটি হয়েছে বহুবার। এখন আর এগুলো ইশারা গায়ে মাখে না। প্রণয় যে এমন স্বভাবের হবে তা সে কল্পনাতেও ভাবেনি। কতটা বিচিত্র মানুষের মন যাকে বিয়ের আগে এতটা ভালোবেসেছিল সেই এমন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইশারা ভেবে পায় না অমন পরিপাটি হাসি খুশি মিশুক কথারও বন্ধুসুলভ মানুষরা হঠাৎ এতটা উগ্র হয়ে গেল কেন? ইশারার কি কোনো ভুল আছে? সে কি নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি করছে? তার কি উচিত নিজেদের সম্পর্কটাকে একটা সুযোগ দেওয়া? না চাইতেও তো তারা একে অপরের সাথে একটা বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে, পবিত্র কলেমা পড়ে আল্লাহকে সাক্ষী মেনে বিয়ে করেছে। তাহলে সে কেন এভাবে হাল ছেড়ে দিয়ে চলে যাবে? সম্পর্কটাকে একটা সুযোগ অবশ্যই দেবে, সে ছেড়ে যাওয়া তো কোনো সমাধান না। ইশারার এই ধারণাকে ভুল প্রমাণ করে প্রণয় নিয়ে আসে তালাকের কাগজ। তাতে 6 মাস পরে ডেট দেওয়া আছে, প্রণয় আর ইশারার সই বাকি। ইশারাকে প্রণয় জোর করতে থাকে সই করার জন্য, ইশারা অবশ্যই 6 মাসের আগে সই করবে না। এভাবেই কাটিয়েছে বিয়ের আরো 1 মাস। 2 মাস একে একে পেরিয়ে গেলেও কোনোরকম উন্নতি হয়নি প্রণয় ইশারার সম্পর্কে। সামনেই ইন্টারের টেস্ট পরীক্ষা, ইশারা আর পিয়াসার এখন রাত জেগে পড়তে হয় তাদের। সেদিন রাতে পড়া শেষ করতে করতে 2টো বেজে যায়। পিয়াসার রুম থেকে প্রণয়ের রুমে যাওয়ার সময় একটা হালকা গরম বাতাস এপার ওপার হয়ে যায় ইশারার শরীরের মধ্যে দিয়ে। ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিল সে। তবে একটু খুঁত খুঁত করলো মনটা, এমন ক্ষণে ক্ষণে শীতে গরম বাতাস লাগাটা স্বাভাবিক ব্যাপার আলো। দিন দিন ইশারার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, কয়েকদিনের ব্যবধানে শুকিয়ে গিয়েছে। আজকাল আর কাজ করতে ভালো লাগে না তার। আজ দুপুরে লাউ কাটতে ছাদে গিয়েছে ইশারা, তখন ছাদে সে এক সুদর্শন পুরুষের দেখা পায়। ইশারা অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে, কে এই ছেলে ছাদে কিভাবে এলো?
ইশারার কাছাকাছি এগিয়ে এসে ছেলেটা গভীরভাবে তার দিকে তাকায়। এতে অস্বস্তিতে পড়ে যায় ইশারা। দুজনেই কয়েকক্ষণ একে অপরকে দেখার পর ছেলেটি ইশারাকে প্রেম নিবেদন করেন। এতক্ষণে ইশারার ধ্যান ভাঙ এসে দেখে হঠাৎই চোখের সামনে থেকে সুদর্শন পুরুষটি ধূসর ধোঁয়াতে মিলিয়ে গেল। ইশারা ও ছাদের মাটিতে লুটিয়ে পড়ল। এদিকে রোহি অনেকক্ষণ হয়ে গেলেও যখন ইশারা ছাদ থেকে না নামে তখন সে বাড়ির সকলকে ব্যাপারটা জানায়। তারা দ্রুত ছাদে যায়, গিয়ে দেখে ইশারা মাটিতে লুটিয়ে পড়ে আছে। প্রণয় পায়রা কোলে করে নিয়ে এসে ইশারাকে এনে বিছানায় শুইয়ে দেয়। ডাক্তারকে ফোন করে বাসায় আসতে বলে। ঘন্টা খানেক পর ডাক্তার এলে পরীক্ষা নিরীক্ষা করে বলে যে ইশারার শরীর প্রচণ্ড দুর্বল, সাথে মানসিকভাবে সে ডিপ্রেশনে আছে। আপনারা ওনার বিশেষ খেয়াল রাখুন, সবসময় এসে পাশে থাকুন, টেনশন ফ্রি রাখুন ওনাকে। 2 মাস পর ইশারার অসুস্থতার কথা শুনে তার বাবা মা তাকে দেখতে এসেছে। ইশারার তাদের সাথে শুধু কুশল বিনিময় করে চলে এসেছে, কি কথা বলবে তাদের সাথে সে বুঝে পায়নি সে। এদিকে সামনেই তার পরীক্ষা, পড়াশোনা প্রায় শেষ হয়েছে, সে এখন শুধু একটা ভালো ফলাফলের অপেক্ষা। বাবা মাকে এক প্রকাশে ইগনোর করেছে, তার বাবা মা ব্যাপারটা বুঝতে পেরেছে। হয়তো তারা মেয়েটাকে একটা সুযোগ দিতে পারতো তার কথা বলার, কিন্তু তারা তা দেয়নি। পরীক্ষা 1 মাস ধরে চলেছে। 3 মাসে পড়েছে ইশারাদের বৈবাহিক সম্পর্ক। আজ বাড়িতে একটা অনুষ্ঠান আছে, প্রণয়ের বাবার অফিসের সকল স্টাফদের নিয়ে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান। এখানে ইশারার বাড়ির সকলেও আমন্ত্রিত। ইশারার ছাদ বাগানের সবজি দিয়ে 2টো পদ রান্না হয়েছে। সবাই কাজে ব্যস্ত, রান্নাঘরে ইশারা একাই কাজ সামলাচ্ছিল। হঠাৎ পেছনে থেকে 2টো শক্ত হাত ইশারার কোমর করে ধরে। ইশারা ভয়ে ছিটকে দূরে সরে তাকিয়ে দেখে মিরাজ দাঁড়ানো আর একটু দূরে দরজায় প্রণয় রাগান্বিত হয়ে দাঁড়িয়ে আছে তাদের দিকে তাকিয়ে। ইশারা প্রণয়কে কিছু বোঝাতেই যাবে, তখন প্রণয় তার হাত ধরে টানতে টানতে তাকে ঘরে নিয়ে যায়। আর ঘরে ছিটকি নিয়ে আটকে শক্ত করে তার কোমর করে ধরে। এতে ইশারা ভীষণ ব্যথা অনুভব করে প্রণয়কে বারবার তার কথাটা শুনতে বলে, কিন্তু প্রণয় যেন নিজের হুঁশেনেই রাগে সে হয়তো হৃদয়িত জ্ঞান হারিয়েছে। ইশারাকে আঘাত করতে গেলে সে প্রণয়কে উল্টো একটা ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দেয়। ইশারা, আমার লজ্জা করে যে আমি আপনাকে ভালোবেসেছিলাম। আমার ঘৃণা হয় নিজের প্রতি যে এই নিকৃষ্ট মানুষটাকে পেতে আল্লাহর কাছে হাত পেতেছি। আপনাকে আমি ভালো করতে চেয়েছিলাম, বোঝাতে চেয়েছিলাম আমি ভুক্তভোগী ঠিক যেমন আপনি। আজ আপনাকে কিছু সত্যি জানাই, এই দেখুন যে আয়রার কথা শুনে আপনি আমার জীবনটা বিষাক্ত করে তুলেছেন তার আসল সত্যিটা। আর এই যে ছবিগুলো, এগুলো সব ফেক, আপনি খেয়াল করে দেখুন এই ছবিগুলো সেদিন সকালের, আর আপনি খুব ভালো করেই জানেন সেদিন তেমন কিছুই হয়নি। এটা মিরাজের একটা চালাকি ছিল আপনাকে অপমান করার আর আমাকে সকলের সামনে চরিত্রহীন প্রমাণ করার। এতে আপনার আয়রা সাহায্য করেছে, কারণ সে এই ভিডিওতে তার সাথে অন্তরঙ্গভাবে যে লোকটি আছে তাকে বিয়ে করার জন্য আপনাকে ছেড়ে চলে গিয়েছে। আজকের পর থেকে আমার ট্রু সীমানায় যেন আপনাকে না দেখি, আপনাকে আমি ঘৃণা করি। আপনি এই 3 মাস আমার জীবনটাকে নরক করে তুলেছেন। আমিও তো ওদের ষড়যন্ত্রের শিকার ছিলাম, কিন্তু আপনি তো আমাকেই দোষী করে তুললেন। 6 মাস পর আর কি তালাক দিবেন আমাকে? আমি আপনাকে ছেড়ে চলে যাব। কথাটা বলেই ইশারা বাইরে চলে আসে। প্রণয় বাকরুদ্ধ হয়ে বসে আছে, সে কি করবে কি বলবে বুঝতেই পারছে না, হু হু করে কেঁদে দেয় সে। যাকে এতটা ভালোবাসলো, বিশ্বাস করলো, সে টাকার জন্য এতটা নিচে নামলো, এভাবে ধোঁকা দিল। সময়ের গতিতে ভর করে প্রণয় নিজের ভুল বুঝতে পেরেছে। সে নিজেকে শুধরে নিয়েছে, এগিয়ে গিয়েছে ইশারার কাছে আর স্বীকার করেছে তার সমস্ত ভুল। সেদিনের পর প্রণয় নিজেই নিজের মনে দগ্ধ হয়েছে। মোহের পিছে ছুটতে গিয়ে প্রকৃত ভালোবাসার খোঁজ সে পেয়ে অমলে নেয়নি। তাই নিজের সবটা দিয়ে ইশারাকে নিজের করে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়েছে সে। খুব স্বাভাবিক না হলেও আগের তুলনায় অনেকটা সচ্ছল হয়েছে তাদের সম্পর্ক। এই তো আর দুপুরের কথা। কলেজ ছুটি একটানা পড়তে কার ভালো লাগে? সকাল থেকে মুষলধারে বৃষ্টি, ছাদ থেকে কেটে আনা তাজা সবজি দিয়ে খিচুড়ি, পেঁয়াজের কালি ভাজি, পেঁয়াজু আর সাথে শুকনা ঝাল পেঁয়াজ মাখা। এই রান্না করার উদ্যোগ নিয়েছে ইশারা। এই কনকনে শীতের সাথে মুষলধারে বৃষ্টির হিতকর মধ্যে তরকারি কেটে কুটি দিয়ে গিয়ে আবার শুয়ে পড়েছে। পিয়াসা বিছানা থেকে ওঠেনি। শ্বশুর শাশুড়ি দুজনেই ড্রয়িং রুমে বসে গল্প করছে আর চা খাচ্ছে। ইশারা ও রান্না তুলে দিয়েছে, এত শুয়ে থাকতে তার ভালো লাগে না। তখন প্রণয় আসে। ইশারা পাশে দাঁড়ায়, একটা একটা করে জিনিস এগিয়ে দেয় তার দিকে। ইশারা হালকা হেসে প্রশ্ন করে, ইশারা কি ব্যাপার মহাশয়, আপনি এখানে, মতলবটা কি? প্রণয়, মতলব তো একটা আছে, কিন্তু সুযোগ পাচ্ছি না, চারিপাশে শত্রুতে ভরা তো। ইশারা, আপনার আবার শত্রুকে? প্রণয়, তুমি তো আমার সব থেকে বড় শত্রু।
ইশারাটা আমি কি করেছি শুনি আপনার, যে এমন উদ্ভট কথা বলছেন? প্রণয় করতেই তো দিচ্ছ না তুমি। মলিন মুখ করে আলতো স্বরে বলে। ইশারা আরে আরে মুখ অমন মলিন করছেন কেন? কি করবেন করেন, আমি কিছু বলবো না। মায়া হলো প্রণয়ের উপর। প্রণয় ঠিক তো? খুন্তি নিয়ে তেড়ে আসবে না তো? ইশারা না না, একদম না। প্রণয় বেশ। কথাটা বলে প্রণয় ধীর পায়ে ইশারার পেছনে গিয়ে দাঁড়ায়। ইশারার কাঁধে নিজের ঠান্ডা মুখটা রাখতেই ইশারার সমস্ত শরীর থরথরিয়ে ওঠে। প্রণয়ের ঠান্ডা নাক ইশারা গলায় ঘষতেই সে দিশেহারা হয়ে পড়ে। প্রণয়ের ঠান্ডা হাত দুটো বিচরণ করে ইশারা উষ্ণ উদরে। কয়েক মুহূর্তে ইশারা যেন কোন এক অদৃশ্য বেষ্টনীতে আবদ্ধ হয়ে পড়ে। বেসামাল তার অনুভূতিরা। প্রণয় নিজের খেয়ালে মত্ত। ইশারা নিজের ভর হারিয়ে হেলে পড়েছে প্রণয়ের বুকে। এমন সময় রোহি হয়তো তার রুম থেকে চিৎকার করে ওঠে। দুজনের ঘোর ভাঙে। ইশারা লজ্জায় নিয়ে যায় প্রণয়ের সামনে থেকে সরতেই। ইশারা চুলের হাত কমিয়ে এগিয়ে যায় রোহির ঘরের দিকে। অন্যদিকে রোহির উপর অদৃশ্য এক মিষ্টি বিরক্তি কাজ করে প্রণয়ের। প্রণয় মূলত চেয়েছিল ইশারার গায়ে তার ঠান্ডা হাত পা ছুঁয়ে পালিয়ে যাবে, কিন্তু ইশারার কাছাকাছি আসতেই মন মস্তিষ্ক বেলাগাম হয়ে পড়েছিল। রেহবানের কথায় জঙ্গলের ভিতরে সেই পুরনো বাড়িটার মেরামত সহ নতুন করে সাজানোর দায়িত্ব নিয়েছে প্রণয়। আজকাল সে একটু ব্যস্ত দিন পার করছে। রাতটা তার ওখানেই থাকতে হয়। দিনের বেলাটা অফিসে কাটায়। ইশারার শাশুড়ি তাকেও প্রণয়ের সাথে থাকার জন্য পাঠিয়ে দেয় সেই বাড়িতে। সেদিন শুধু প্রণয়কে নয়, সকলকে জানিয়েছিল আয়রা আর মিরাজের নোংরা পরিকল্পনা সম্পর্কে। তখন থেকে সকলে নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে আবার আগের মতো মন করা পরিবেশ তৈরি করেছে। সম্পর্ক শুধু গোছানো হয়নি ইশারার বাবা মা আর চাচা চাচির সাথে। কিন্তু মিরাজের এমন নিকৃষ্ট কাজের খবর শুনে ইশারার বড় চাচা তাদের ভাগের জমিটুকু তাদের লিখে এই বাড়ি এবং এই বাড়ির লোকেদের সঙ্গে তাদের সমস্ত সম্পর্ক নষ্ট করে দিয়েছে। মিরাজের মাও ছেলের এমন কুকর্মে দেখে বুঝতে পেরেছে প্রশ্রয় দিয়ে দিয়ে সে নিজের ছেলেকেই কতটা জঘন্য তৈরি করেছে। অবশ্য তার মনেও কালিমা কম ছিল না। সাইয়ারা তার আর আফরাদের সম্পর্কের কথা ইশারার আব্বু আম্মুকে জানিয়েছে। রেহমান শুনেই মতো দিয়েছিল, ইশারা বাবা মা অমানা করেনি। তারা খুশি মেয়েটার খুশিতে, কিন্তু সাইয়ারার বাবা মাকে কথাটাকে বলবে ভেবেই অন্ত পায় না কেউ। সাইয়ারা অবশ্য বলেছে তাদের মতামতের আমার জীবনে কোনো মূল্য নেই। তারা কখনই আমার বাবা মা হিসেবে জন্ম দেওয়া ছাড়া কোন লাগেনি। তাই আমার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমি আমার মনের কথা জানিয়েছি, বাকিটা তাদের ইচ্ছা। সাইয়ারার কথাগুলো তার বাবার হৃদয়ে ভীষণ ব্যথার সৃষ্টি করেছে। কত সাল করে সে একটি কন্যা সন্তান চেয়েছিল, কিন্তু সন্তানের রূপ যখন স্ত্রী ও তার মন অপুত না হলো, তখন এক প্রকার অবহেলায় ফেলে রাখলো। কতটুকু ছিল সে, তারই বাকি অন্যায় ছিল। আজ সেই আদরের কন্যার জীবনের এত বড় একটা সিদ্ধান্তে তাদের ভূমিকা নশ্বর। এ বুক কষ্ট নিয়ে পর্দার আড়াল থেকে সরে যায় সাইয়ারার বাবা। জঙ্গলে সন্ধ্যা নামতেই রাত মনে হয়। ইশারা যেদিন থেকে প্রণয়ের সাথে থাকা শুরু করেছে, মেয়েটা পাছে ভয় পাবে বলে সে দ্রুত বাড়িতে ফিরে আসে প্রতিদিন। আজও তার ব্যতিক্রম নয়। দরজার কাছে আসতেই খোলা চুলে, শাড়ির আঁচল মিলিয়ে, পায়ের নুপুরের রিনিং ছিনিক তাল তুলে এগিয়ে আসে ইশারা। দরজা খুলে দেয়। প্রণয় মুগ্ধ নয়নে চেয়ে থাকে। ইশারা ব্রু কুঁচকে তাকিয়ে আছে প্রণয়ের দিকে। এই লোক এভাবে তাকিয়ে আছে কেন তার দিকে? প্রণয়ের এভাবে তাকিয়ে থাকাটা তাকে মুহূর্তেই অস্বস্তি অনুভব করায়। সে সরে দাঁড়ায় দরজা থেকে। প্রণয় তাকে দেখতে দেখতে ঘরে ঢোকে। ইশারা দরজা আটকে চলে যেতে গেলে প্রণয় তার হাত ধরে আটকে তাকে বাধা দেয়। নিজের কাছাকাছি এনে দাঁড় করিয়ে বলে, প্রণয়, আমার শাশুড়ির মেয়েটা দিন দিন কি বেশি সুন্দর হয়ে যাচ্ছে, নাকি আমাকে উন্মাদ করে দেওয়ার পায়তারা করছে? ইশারা অসভ্য লোক, বেলাগাম কথা বন্ধ করুন। প্রণয় শাশুড়ির মেয়েকে বলে দেও আমি ধৈর্য হারালে তার কপালে কষ্ট আছে। ইশারা কথাটার মর্ম বুঝে লজ্জারা এসে তার গালে ভর দিতে শুরু করে। প্রণয় পৃথিবীর কোন বিবাহিত পুরুষ সভ্য হয় না, যারা সভ্য হয় তারা বিবাহের মর্ম বোঝে না। ইশারা, আপনি রুমে গিয়ে কাপড় পাল্টে আসুন, আমি খাবার বাড়ছি। কথা ঘুরাতে বলল কথাটা। প্রণয়, তুমি কি খাবার বাড়বে? চলো রুমে, আমার সাথে দরকার আছে তোমাকে, আমার ভীষণ জরুরি কাজ। রুমে এসে ইশারা বিছানায় বসে আছে আর প্রণয় ফ্রেশ হচ্ছে। কিছুক্ষণ পর সে বেরিয়ে এসে ইশারা পায়ের কাছে ফ্লোরে বসে আর ব্যাগ থেকে 2 জোড়া রেশমি ছুরি বের করে ইশারার হাতে পরিয়ে দেয়। ইশারার আজকাল এসব পাগলামি হয়ে গেছে। লোকটা তাকে সবসময় পুতুলের মতো করে সাজিয়ে রাখতে ব্যস্ত। এই প্রণয়টাকেই তো সে ভীষণ ভালোবেসেছিল। এই প্রণয়কেই তো সে আল্লাহর কাছে হাত পেতে চেয়েছিল।
হয়তো বিগত 3টি মাস তার ধৈর্যের পরীক্ষা ছিল। সাইয়ারা আর আফরাদের বিয়েটা ঘরোয়াভাবে হবে বিধায় ইশারার জঙ্গল বাড়িতে ব্যবস্থা করা হয়েছে। বাড়িটাই অল্প মানুষ হলেও কানে কানে পরিপূর্ণতা লাভ করেছে। বাদ মাগরিব সাইয়ারার সঙ্গে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে আফরাদ। বিবাহর মতো একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরকে নিজেদের জন্য হালাল করে নিয়েছে তারা। সাইয়ারা খুশি, তবে বাবা মাকে তার বিয়েতে নির্বিকার দেখে মনটা পুড়ে যাচ্ছে তার। বিদায়ের আগে মা বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে এসে বাবা মা আর এবার তাকে দূরে ঠেলে দিতে পারে না, শক্ত করে জড়িয়ে নেয় বুকের মাঝে। এরপর বিদায়ের পর্ব চুকিয়ে সকলে বিশ্রাম নিতে চলে যায়। সকলের জন্য বরাদ্দ করা রুমে ইশারা দাঁড়িয়ে ছিল তাদের রুমের বেকুনিতে, তখন সে তার পাশে ওই দিন ছাদে দেখা যুবককে আবারও দেখতে পায়। এবার সে আর প্রেম নিবেদন করেনি, কিছু কথা বলে যা শুনে ইশারা থমকে যায়। ছেলেটা মলিন মুখে আবারও ধূসর ধোঁয়াতে মিলিয়ে যায়। ইশারা এবার আর জ্ঞান হারায়নি, হতবাক হয়ে দেখেছে সবটা। তারপর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। প্রণয় সকল কাজ মিটিয়ে রুমে এসে ইশারাকে শক্ত করে জড়িয়ে ধরে একটা আবদার করে। ইশারাও তার আবদার মঞ্জুর করে। প্রণয়ের স্পর্শ তখন গাঢ় হতে শুরু করে। ইশারা তার সামলাতে হিমশিম খেতে থাকে। মনের কোণে তার সে যুবিকর কথাগুলো বাজছিল, তবে সে এখন আর এসবে মনোনিবেশ করে না। প্রণয়ের পানে তার সমস্ত মনোযোগ। যুবকটি ইশারাকে বলেছিল, প্রথম যেদিন আপনি এ বাড়িতে আসেন আমার আপনাকে ভালো লেগেছিল। আমি এ বাড়িতে থাকা একটি জিন, তবে আমি সময়ের সাথে সাথে নিজের ভুল বুঝেছি। আপনাকে অনেকবার বিরক্ত করেছি, তার জন্য দুঃখিত। আমি চলে যাচ্ছি, তবে আপনার যদি আমাকে কখনো প্রয়োজন হয় মনে মনে আলিফ নামটি স্মরণ করলেই আমি চলে আসব। পরের দিন সকালটা ইশারার জন্য ছিল এক অতি সুন্দর দিন। ভোরে মিষ্টি রোদের ছটা জানালা ভেদ করে রুমে ঢুকতে তার ঘুম ভাঙে নিজেকে দেখে একরাশ লজ্জা তার মুখে আছড়ে পড়ে। এরপর নিজেকে তৈরি করে ঘড়ির দিকে তাকিয়ে ভয় পেয়ে যায় 10টা বাজে। বাড়ি ভর্তি মানুষ আর সে এত বেলায় উঠেছে। প্রণয় তখনও পিঠ উল্টে ঘুমাচ্ছে। ইশারা বাইরে গিয়ে দেখে সকলের মোটামুটি খাওয়া শেষ, তবে পিয়াসা আর রেহবান ভাইকে নিয়ে গোল মিটিং বসেছে। তারাও বাধা পড়বে খুব দ্রুত একটা সুন্দর সম্পর্কে। ইশারা জীবনটা খুব সুন্দর গুছিয়ে গিয়েছে। এখন সে একজন সুখী মানুষের কাতারে পড়ে। তার অপেক্ষায় প্রণয়ের ইশারা পরিপূর্ণতা পেয়েছে। সমাপ্ত।